লাখো কোটি মানুষের ঈদযাত্রা সামলানো বাংলাদেশ সরকার একটি বড় কাজ। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই সেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। যানজট দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসছে সামনে। সরকার মানুষকে আশ্বস্ত রাখার চেষ্টা করছে, তবু এবারও দেখা যাচ্ছে যে নিরাপদ যাত্রা নিশ্চিত করা ততটা সহজ বা ততটা সম্ভব হচ্ছে না। অনেক দিকে আমরা আশা করব ঈদের আর একদিন, রাত পোহালে তার একদিন পরেই হয়তো বাংলাদেশে ঈদ হবে। সেই সময়টার মধ্যে থেকে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবেন, তাদের যাত্রা শুভ হবে, সহজ হবে। তবে এই সব কিছু নিয়ে এসে এবং সরকারের মানে ঈদের জন্য যাত্রা থেকে শুরু করে সরকারের যাত্রা যেটি 1 মাস হয়েছে শুরু হয়েছে তা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ থাকছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী জনাব শেখ রবিউল আলম। জনাব শেখ রবিউল আলম, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনাকে সামনে রেখেই দর্শকদের জন্য একটু বলে রাখি, রবিউল ভাই আমাদের ডিপার্টমেন্টের, মানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যে ডিপার্টমেন্টে পড়েছি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের আমার বড় ভাই, অগ্রজ। সেই জন্য আমি আশা করব যে উনাকে আমি সব রকম প্রশ্নই করতে পারবো। কিছু প্রশ্নে হয়তো তিনি একটু কুপিতও হতে পারেন, আমি সেই ঝুঁকি নিয়েই, যেহেতু অগ্রজ বড় ভাই, সেহেতু আমি শুরু করতে চাই। রবিউল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। জনাব শেখ রবিউল আলম, আমরা একটু আগের থেকে শুরু করি। আপনি কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগ থেকেই, মানে অনেক আগ থেকে, আমি যদি গত 10 বছর সময়কালে ধরি, যে গত 10 বছর আপনি নানা কারণে, নানা সময়ে, নানাভাবে আলোচিত ছিলেন। আপনি টকশোতে নিয়মিত অংশগ্রহণ করেছেন, রাগ হয়ে টকশো থেকে চলে গিয়েছেন, কোনো সময় কারো সাথে খুবই তর্কে বিতর্কে লিপ্ত হয়েছেন। তো সেই সময়কার একটা ঘটনা থেকে শুরু করি। 2024 সালে অক্টোবরে আপনাকে নিয়ে দেশের প্রথম সারির সব পত্রপত্রিকা নিউজ করেছিল। 24 অক্টোবরে তাদের অনলাইন সংস্করণে এগুলি এখনও আপনি খুঁজলে নিশ্চয়ই পাবেন। সেখানে বলা হয়েছিল যে বিএনপি আপনার পদ স্থগিত করেছিল। সে সময় বলা হয়েছিল যে সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিল নিহত হওয়ার ঘটনায় আপনার জড়িত থাকার অভিযোগের বিষয়ে গত 11 অক্টোবর আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। আপনি কারণ দর্শানোর নোটিশে যে জবাব দিয়েছেন, সেখানে বক্তব্য স্পষ্ট করতে পেরেছেন কিনা আমাদের একটু বলবেন। আপনার বিরুদ্ধে দায়ের করা মামলা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল পদে দায়িত্ব পালন করছেন, সে সমস্ত পদে নির্দেশক্রমে স্থগিত ধারণা করেছিল। আমি আরেকটু বড় করে বলি, আপনি বিএনপি রাজনীতিতে দুর্দান্তভাবে ফিরে এসেছেন। আওয়ামী লীগের সময় তাদের দ্বিতীয় প্রধান নেতাকে যে মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, সেগুলি সহ তার চেয়ে বেশি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন বিএনপি সরকারের। সেক্ষেত্রে বিএনপি শীর্ষ নেতৃত্ব কি তখন আপনাকে ভুল বুঝেছিল? সেই মামলার এখন পরিস্থিতি কি? সেই মামলা, সেই হত্যাকাণ্ড নিয়ে আপনার দিক থেকে ব্যাখ্যা বা বক্তব্য আমরা কখনো জানতে পারিনি। আপনার অবস্থান এখন আপনি একটু বলবেন কিনা? ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম। অনেকগুলি প্রশ্ন আপনি করেছেন। প্রথমে বলি, মামলাটি ছিল মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। ওই প্রকল্পটি, অর্থাৎ ওই ভবনটি আমরা আরো 6 বছর আগে, এখন থেকে যদি বলি, আমরা হ্যান্ড ওভার করে চলে আসি নির্মাণ করে। যে প্রতিষ্ঠানটি নির্মাণ করে আমি তার ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, আরো 6 জন ডিরেক্টর আছে। তো হ্যান্ড ওভার করে চলে আসি আমরা। ওখানে ল্যান্ড ওনার 3 জন ছিলেন। সেই 3 জন ল্যান্ড ওনারের মধ্যে একজন ল্যান্ড ওনারের একটা ফ্ল্যাটের অর্ধেক অংশ তিনি দখল করে রাখেন, এবং সেটি তার কেনার কথা ছিল, কিন্তু তারা পরিশোধ করেন না পয়সা। সেটি যখন পাশের আরেকজন ফ্ল্যাট ওনার পারচেস করেন, সেটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার একজন ইঞ্জিনিয়ার যায়। এটা আমি জ্ঞাত ছিলাম না, আমার জানা ছিল না। এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই দেখে। তো সেখানে বাকবিতণ্ডা হয়। আপনার সেখানে তামিম নিহত হয়। পরবর্তীতে তামিমের এই নিহত হওয়ার কোনো রিজন ওইভাবে তদন্তে বেরিয়ে আসে না। তো যেহেতু আমি ম্যানেজিং ডিরেক্টর, ওই প্রতিষ্ঠানটি ওই ভবনটি নির্মাণ করেছে, এই জন্য তারা আমাকে এই মামলায় আসামি করে, 3 নম্বর আসামি। ওই মামলা তদন্ত হয়েছে, এবং তদন্ত হয়ে আমার কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। আমার সম্পৃক্ততা কখনোই ছিল না। আমি বলছি, জ্ঞাতও ছিলাম না, প্রেজেন্টও ছিলাম না। একটা প্রতিষ্ঠানের একটা দুর্ঘটনাও বলতে পারেন এভাবে যদি দেখেন। তবে তামিম নির্মমভাবে যে মারা গিয়েছে, এটা নিশ্চয়ই আমাকেও কষ্ট দেয়, এবং আমার কাছে সেটা কাঙ্ক্ষিত ছিল না। মিডিয়াতে এভাবে এসেছিল, সে একজন মিডিয়ার টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হবেন, প্রচার সম্প্রচার মানে কর্মকর্তার মতো ছিলেন। আমরা ব্রডকাস্ট বলি আর কি, ব্রডকাস্টে আমাদের কিছু ইঞ্জিনিয়ার লাগে, যার ফলে ওর মিডিয়ার তার প্রতি একটা দায়িত্ব ছিল, কিন্তু আমার কোনো সম্পৃক্ততা ছিল না, এবং তদন্ত সেটা প্রমাণ হয়নি। আমার পদ স্থগিত করা হয়েছিল,
সেটা ওইটা ধরেন দল সিদ্ধান্ত নিয়েছিল, আমি যথোপযুক্ত জবাব পরবর্তীতে দিয়েছি এবং এই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছি। যার ফলে আমি এটা বলতে চাই যে এটা আমার প্রতি একটা অত্যাচারী ছিল এবং এটা মিডিয়া ট্রায়ালও হয়ে গিয়েছিল। সেখানে ধরেন একটা সিম্পেথি তামিম পেয়েছে এবং তামিমের প্রতি আমারও সিম্পেথি আছে, কিন্তু আমার সম্পৃক্ততা ছিল না। এটা 2 বার তদন্ত হয়েছে এবং তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। মামলার চার্জশিট হয়েছে, চার্জশিট একসেপ্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সারমর্ম। আরেকটা কথা আমি বলি, ওই মামলায় আরেকজন আসামি ছিলেন, তিনিও কিন্তু ল্যান্ড ওনার। তো ডেভেলপার যদি তার প্রতি অত্যাচার করে থাকে তাহলে আরেকজন ল্যান্ড ওনার, 3 জন ল্যান্ড ওনারের আরেকজন ল্যান্ড ওনার কেন আসামি হবে? তারপর ওখানে যারা ফ্ল্যাট পারচেজ করেছে তাদেরও 5 জনকে উনি আসামি করেছিলেন, তামিমের বাবা। হ্যাঁ, তো অন্য পারচেজ করা ফ্ল্যাটের যারা মালিক তারা কেন আসামি হবে? একজন ডিডি মানে ডেপুটি ডিরেক্টর ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের, তিনিও আসামি হয়েছেন, তার স্ত্রী আসামি হয়েছেন, তার শ্বশুর আসামি হয়েছেন, তার শালা সম্বন্ধী সবাই আসামি হয়েছেন। এরকম ভাবে প্রতিহিংসা বশত উনি এটা করেছিলেন। তো তার শিকার আমি হয়েছি, বিতর্কিত তৈরি হয়েছে, মানুষ ভুল বুঝেছে। এখন তদন্তে নিশ্চয়ই সেটা প্রমাণিত হয়েছে যে আমি নির্দোষ ছিলাম। রবিউল ভাই, ছোট করে একটু বলবো, আপনার সঙ্গে কি এই তামিম সাহেবের বা আপনার প্রতিষ্ঠানের সঙ্গে কি এই তামিম সাহেবের কোনো মতান্তর বা যেটাকে বলা হচ্ছে মানে স্বার্থ সংক্রান্ত কোনো সংঘাত হয়েছিল? মানে উনি কি আপনার প্রতিপক্ষ ছিলেন? না, প্রতিপক্ষ ছিলেন একদিক থেকে, যেহেতু এটা আমার কোম্পানি ডেভেলপ করেছে। ওই ফ্ল্যাটের অর্ধেক অংশের মালিক আমরা, কোম্পানি। অর্থাৎ আমি যদি বলি মাঝখানে একটা ফ্ল্যাট আছে, ওইটা সম্ভবত আপনার 7, ওইটা হলো বি, 7B এর 650 স্কোয়ার ফিটের মালিক আমরা, 650 স্কোয়ার ফিটের মালিক হচ্ছেন তামিমের বাবা। তো উনি পুরাটাই দখল করেছিলেন গত প্রায় এই ঘটনা ঘটার প্রায় 2.5 বছর আগ থেকে। এটা নিয়ে উনি ডিবিতে গিয়েছেন, মানে বিভিন্ন ভাবে উনি চাপ প্রয়োগ করেছেন যাতে আমরা ওই অংশটা তাকে ছেড়ে দেই। তার একটা কারণও উনি ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি মনে করতে চেয়েছিলেন যে ওখানে তার বক্তব্য অনুসারে অন্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে, তিনি নিজে 2টি ফ্ল্যাট নিজে রেডি করেছিলেন, বিধায় ওই 2টে বুঝিয়ে দেওয়া হয়নি, বাকিগুলি বুঝিয়ে দেওয়া হয়েছে। এই জন্য উনি কম্পেনসেশন দাবি করেছিলেন, মানে একটা টাইম চলে গেলে যে ভাড়া দেওয়ার একটা থাকে। অন্য 2 ল্যান্ড ওনার বুঝে নিয়েছেন, উনি বুঝে নেন নাই, কিন্তু আমাদের কাছে আবার ভাড়া চাচ্ছে, যার জন্য ওই অর্ধেক ফ্ল্যাটের মূল্য উনি আর দিতে চাচ্ছিলেন না, বাট উনি ভোগ করছিলেন, দখল করে রেখেছিলেন। কিন্তু সরকার পতনের 2.5-3 মাস পর যখন উনি উপলব্ধি করলেন যে আমাদের এই অংশ ওনাকে ফেরত দিতে হবে, নিজে আমার অফিসে এসে ফেরত দিতে চেয়েছিলেন। উনার এক আত্মীয় এসে এটা ম্যানেজ করেছিলেন, আমার কাছে নিয়ে আসেন। তিনি মালয়েশিয়া থাকেন, ওনার নাম মাহবুব। তিনি ফোন করে তামিমের বাবাকে আনেন। উনি ওই অর্ধেক অংশ ছেড়ে দিতে চান। ছেড়ে দিতে গেলে চাইলে আমাদের ইঞ্জিনিয়ার অফিস থেকে গিয়ে ওটা বুঝে নিতে চান। এই বুঝে নিতে গিয়ে ওখানে একটা বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক হয়ে যায়। আর আমরা ওই অংশটা বিক্রি করার জন্য পাশের যিনি কিনেছেন, ওই যে ডিডি মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে, তার সাথে চুক্তিবদ্ধ হই। এইটা নিয়েই তিনি ক্ষুব্ধ হন এবং তিনি ওখানে ডিপ্রাইভ হচ্ছেন বিদায় মনে করেন তাকে ওই অর্ধ অংশ যে তিনি 3-4 বছর দখল করে আছেন, ভোগ করছেন, সেটা তাকে ছেড়ে দিতে হবে। আর উনি পয়সা ছাড়া এটা আমার কাছে চাচ্ছিলেন। এই ধরনের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেখানে ছিল, বিধায় তিনি ক্ষুব্ধ হয়েছেন আমাদের প্রতি। এই বিষয়ে শেষ প্রশ্ন, আপনি তাকে কোনো হুমকি ধমকি, তারপরে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আপনি বিএনপির একজন বড় নেতা এবং আপনি তখন থেকেই জানতেন যে আপনি বিএনপির একজন খুব কেন্দ্রীয় পর্যায়ের নীতি নির্ধারকদের মধ্যে একজন হবেন, সেইটা কি আপনি তাকে দিছিলেন যে ভাই দেখা নিমু, এখন তো আওয়ামী লীগ সরকার নাই, কেউ তাকে রক্ষা করতে পারবে না? আমি চরিত্রে সেরকম না। আমি ওই তানজিমকে জীবনে একবার দেখেছি, তার বাবার সাথে আমার অফিসে আসছিলেন, আর আমি ওকে চিনতাম না, আর আমি ওকে জানিও না যে ও মিডিয়ার সাথে যুক্ত আছে বা কোথায় জব করে, এটা আমার জানা ছিল না। যেটা হয়েছে আর কি, সেটা হলো যে হুমকিদের কোনো প্রশ্নই আসে না। আমি তো তাকে দেখি, আর তার আমার প্রতিপক্ষ তিনি ছিলেন না। আপনি মনে রাখবেন, আমি জুলাই আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়ক ছিলাম, চিফ কোঅর্ডিনেটর। এই আন্দোলন আমার হাত ধরে হয়েছে। 5 তারিখে সরকারের পতন হয়েছে জুলাই, তার প্রায় 2.5 মাস পরে এই ঘটনা। তখন কিন্তু 12 দিনের মতো থানায় পুলিশ নেই, কোনো প্রশাসন নেই। আপনি এটা জানেন, আমি কিন্তু চিফ কোঅর্ডিনেটর, পুরা ঢাকা মহানগরের সংগঠন আমার হাতে। আমি তো 6 তারিখে যে ওটা দখল করতে পারতাম, তা কিন্তু হয়নি। 2.5 মাস পর তখন উনি নিজে বুঝে দিতে চেয়েছেন, আমার ইঞ্জিনের লতি বুঝে নিতে গিয়েছে। সেখানে গিয়ে দেখে তারা ওই ফ্ল্যাটের মধ্যে অবস্থান করছে, মাপতে গিয়ে সীমানা নির্ধারণ নিয়ে তর্ক বিতর্ক, ওখানে হাতাহাতি পর্যায়ে হয়েছে। তার ভিডিওটা আপনারা দেখেছেন। RTV একটা দারুণ প্রতিবেদনও সেখানে করেছে যে সেখানে আমাদের কেউই ছিল না, উনি এটা দখল করে আছেন। এবং ওই তামিম যখন অসুস্থ বোধ করে, সেখানে পুলিশরা ছিলেন, পুলিশ গিয়ে
তামিমের সাথে কথা বলেছেন, তামিমের সাথে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা তারা তার জবানবন্দি নিয়েছেন। তামিম ওখান থেকে বাসায় গিয়েছে, বাসায় গিয়ে তার একটু অসুস্থ বোধ করলে তার বাবা সেখানে ডাক্তার ডেকে এনেছেন। তারপর সে আরো অসুস্থ ফিল করলে তাকে মনোরা হাসপাতালে নিয়ে মামলাটা গিয়েছেন এবং সেখানে ওকে ফাইন, আমরা পরবর্তী প্রসঙ্গ যে মামলাটার এখন কি অবস্থা, মানে মামলাটার চার্জশিট একসেপ্ট হয়েছে। চার্জশিট যে সমস্ত নির্দোষ আসামি ছিলেন তাদের বাদ দিয়ে যারা ওখানে উপস্থিত ছিলেন তারা যুক্ত না হলেও, দেখেন ওখানে অনেক কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তারও কার কাছে ধারালো অস্ত্র ছিল না, একটা লাঠিও ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না। সেখানে ভিডিওতে দেখা গিয়েছে হাতাহাতি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে এই পর্যায়ে। তো মামলার চার্জশিট একসেপ্ট হয়েছে, এখন ওটা ট্রায়ালে চলে যাবে। নির্দোষ যারা তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যারা উপস্থিত ওখানে ছিলেন তাদের বিরুদ্ধে তার বাবার তামিমের বাবার অভিযোগটা একটু শোনেন। তিনি বলছেন ডিডি মামুন তার ছেলেকে গলা চেপে ধরেছে, ইঞ্জিনিয়ার লতিফ তার ছেলেকে 2-3টা লাথি মারছে ক্রমাগত ভাবে, এই হলো তার অভিযোগ। লাথি মারছেন, আরেকজন নাকি গলা চেপে ধরেছেন। তামিমের মৃত্যুর ওখানে গলা চেপে ধরার কোনো প্রমাণ নাই। তিনি যে লাথিতে মেরেছেন, ক্রমাগত কয়েকটা লাথি মেরেছেন, এ হলো তার এজাহারের অভিযোগ। আমি এজাহারটা দিতে পারি আপনাকে। সেই লাথিতে মৃত্যু ঘটেছে, রক্ত জমাট হয়েছে, এরকম কোনো নজির নাই। তবে এটা সত্য যে তামিম আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো যে কারণেই হোক না কেন, তার যে অভিযোগ, তদন্তের যে বিষয়, সম্পৃক্ত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে তিনি করেছেন তদন্তে, সেটা 2বার তদন্ত হয়ে প্রমাণিত হয়নি। আদালত কিন্তু বিবেচনায় নিয়ে ওই চার্জশিট একসেপ্ট করেছেন। ওকে, আমি আমি আমার মনে হয় যে এই ব্যাপারে আপনি এখন যে বিস্তারিত ব্যাখ্যা দিলেন তার সবটাই সত্য, এবং আপনি কোনো প্রভাব বিস্তার করেন নাই যা চার্জশিট থেকে আপনার নাম বাদ দেওয়ার জন্য। এইটা ভেবেই বা এইটা মনে করে আমরা ফরওয়ার্ড হই, পরবর্তীতে যাই। আপনার কাঁধে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনার দায়িত্ব প্রাপ্তির পর অনেকেই বলেছেন যে বিএনপি সরকার আসলে সড়ক, সেতু, রেলপথ আলাদা না রেখে আবার সে যোগাযোগ মন্ত্রণালয়ে ফিরিয়ে আনতে চায়। এই বিষয়ে আপনার সরকারের অবস্থান কি? আপনার সঙ্গে 2জন প্রতিমন্ত্রী আছেন, তাদের জন্য আবার মন্ত্রণালয় ভাগ করা আছে, মন্ত্রী প্লাস 2 প্রতিমন্ত্রী, বিষয়টা আপনি কিভাবে সমন্বয় করছেন? আবারও আপনারা সেই যোগাযোগ মন্ত্রণালয় ফেরত দিতে চান কিনা? না, একটা হচ্ছে কি যে কমিউনিকেশনটা একটা জায়গায় আসলে সমন্বয় করতে সুবিধা হয়, কারণ এখানে আন্তঃমন্ত্রণালয়ের এত জটিলতা তৈরি হয় না, সিদ্ধান্তগুলি দ্রুততম সময়ের মধ্যে নেওয়া যায়। এবং মনে রাখা দরকার, যোগাযোগ, সেতু, ধরেন নৌ এবং রেল, এগুলি বেশ কিছু জায়গায় কিন্তু একটা সমন্বয়ের দরকার হয় বাস্তবায়ন করবার ক্ষেত্রে। এবং সরকার মনে করছেন, প্রধানমন্ত্রী মনে করছেন, তিনি একটি জায়গা থেকে এই ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে চান এবং একটু যুগ উপযোগী করতে চান, জটিলতাগুলি দূর করতে চান, জনবান্ধব করতে চান। এবং যোগাযোগ ব্যবস্থাটা আমূল পরিবর্তন করতে হলে এইগুলির মধ্যে একটা সমন্বয় দরকার। সেই উপলব্ধির থেকে তিনি এটা ঢেলে সাজাতে চাইছেন। 2জন প্রতিমন্ত্রী আছেন, আমরা 3জন আলোচনা করে এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, মন্ত্রী তো ধরেন 3জনই একটা জায়গায় যদি ফাইল সই করার প্রয়োজন হয়ে যায় অথবা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়ে যায়, সেখানে হয় কি অনেক বেশি তৈরি হয়, আপনার প্রাসঙ্গিকতা চলে আসে, আনুষ্ঠানিকতা চলে আসে। এই জন্য আমরা দপ্তরগুলিকে বা মন্ত্রণালয়গুলিকে সবগুলি আমি দেখছি এবং 2 প্রতিমন্ত্রীকে দপ্তরটা ভাগ করে দেওয়া হয়েছে, যাতে ওই প্রতিষ্ঠানগুলি ওই প্রতিমন্ত্রী হয়ে আমার কাছে আসবে, এই প্রতিমন্ত্রীর ওই দপ্তরগুলির কাজ প্রতিমন্ত্রী হয়ে আমার কাছে আসবে, এবং আমরা ওই ভাগ করে সমন্বয় করে কাজ করব, তাতে কাজটা দ্রুততম সময়ের মধ্যে সহজভাবে সম্পাদন করা যাবে। মঙ্গলবার আপনার একটি দেওয়া একটি বক্তব্য খুব আলোচিত হয়েছে, যেখানে আপনি বলেছেন যে ঈদে পরিবহনে 1 টাকাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, বরং নির্ধারিত ভাড়ার থেকে 20 থেকে 30 টাকা কম নেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি, এটা আপনার কোর্ট আমরা ক্লোজ করলাম। এই বিষয়ে আমরা দর্শকদের মতামত নিয়েছি, সেখানে কিছু মন্তব্য দর্শকদের আপনার কাছে তুলে ধরছি। 250 টাকার টিকিট 400 টাকা দিয়ে আসতে হয়েছে, 580 টাকার ভাড়া 750 টাকা নিয়েছে সোহাগ পরিবহন, তুলনামূলকভাবে কম নেওয়া হচ্ছে, আগের মতো লাগাম ছাড়া না। 500 টাকাটা মাত্র 1000 টাকা। মৌলভীবাজার থেকে ময়মনসিংহ ঈদ ছাড়া ভাড়া হচ্ছে 600 টাকা, আর ঈদে ভাড়া হচ্ছে 900 টাকা। আমি গতকালকে আসলাম, আমার 600 টাকা ভাড়া 900 টাকা নিয়েছে। কি করব নিরুপায়, 500 টাকার ভাড়া 750 টাকা। এটা হলো মন্ত্রীর কমিটমেন্ট। অনেকেই বলছেন যে আপনার বক্তব্য, আসলে আপনি যে বলেছেন যে আপনি এটা সরাসরি মনিটরিং করেছেন এবং সার্বক্ষণিক মনিটরিং করেছেন, আপনার মনিটরিং আসলে সত্য নয়, ভাড়া আসলে বেশি নেওয়া হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি যেখানে গিয়েছি 6টি আমাদের বাস স্টেশনে আমি নিজে গিয়েছি, আমি একা যাইনি, সেখানে আপনাদের সব মিডিয়া ছিল। আচ্ছা, আমরা কাউন্টারগুলিতে গিয়েছি, জিজ্ঞেস করেছি, যাত্রী পেয়েছি তার কাছেও জিজ্ঞেস করেছি। কোন জায়গায় ধরেন 880 টাকা নির্ধারণ ভাড়া, আমি উদাহরণস্বরূপ বলছি, তারা 850 টাকা নিচ্ছেন। এটা যাত্রীও স্বীকার করেছে, যিনি টিকিট দিচ্ছেন সেখানেও দেখেছি।
আমি তাকে প্রশ্ন করেছি যে আপনি 880 টাকার ভাড়া 850 টাকা কেন নিচ্ছেন? তিনি বলে চাপে পড়ে নিচ্ছেন। তিনি বলছে না, আমাদের মালিক এভাবে নির্ধারণ করেছে, আমরা 850 টাকায় নিচ্ছি, 30 টাকা কম নিচ্ছি। এখানে একটা সমস্যাটা হচ্ছে 850 টাকার ভাড়া যাত্রীরা কোনো কোনো সময় 550, 600, 650, 700-তে গিয়ে অভ্যস্ত। কারণ নির্ধারণ তো ভাড়া অনুসারে যাত্রীরা এর পূর্বে কখনো যায়নি, কারণ তারা কমে যেতে পেরেছে এবং মালিকগুলি যেহেতু দুই দিক থেকে যাত্রী পারাপার করতে পারে বা যাত্রী বহন করতে পারে, এই জন্য তারা নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিয়েও যাত্রীদেরকে এই যাত্রার সুযোগটা তারা দিয়েছে। কারণ যাত্রী কম, তারা চেয়েছে যে আমি হলে অন্য পরিবহনে চলে যাবে, 100 টাকা কম দিক, কিন্তু যাত্রী যাক, তারা বাস ভর্তি বা আসন ফিল আপ করে নিতে অভ্যস্ত, কিন্তু ভাড়া কম নেয়। এখন যখন নির্ধারিত ভাড়া যেটা সরকার কর্তৃক আছে আলোচনা সাপেক্ষে 880-তে যাচ্ছে, কিন্তু যাত্রী তো ধরেন 650 এবং 700-তে যেতে অভ্যস্ত, এর আগে সে গিয়েছে, সে স্বীকারও করছে। এবং পরিবহনের যারা টিকিট কাউন্টার আছে তারাও বলছে যে আমরা 600 টাকায় 700 টাকায় যার কাছ থেকে যা পারি নিয়ে যাত্রী বহন বা যাত্রীদের যাওয়ার সুযোগ দিয়েছি। এখন নির্ধারিত ভাড়াটাও যদি নেয়, তখন তার কাছে মনে হচ্ছে যাত্রীর কাছে যে আমার কাছ থেকে 100-150 টাকা বেশি নেওয়া এই হচ্ছে। নির্ধারিত ভাড়া কি আপনারা যে মানে হাইওয়েতে কয় টাকা কয় মাইল দরে যাবে সেই নির্ধারিত ভাড়ার সাথে অ্যাট পার, নাকি নির্ধারিত ভাড়াটা তারা আগেই বাড়ায় রাখছে? যেমন আমরা দেখি 1000 টাকা 500 টাকার জিনিসটাকে 1000 টাকা বইলে তারপর 10% কমে। না 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 না, এটা বিআরটিএ এবং ধরেন আমাদের এই যে যাত্রী মালিক সমিতি, আমাদের এই সমস্ত যারা স্টেক হোল্ডার জড়িত তাদের এবং আপনি যাত্রী যারা, তাদের মধ্যে ওপেন ডিবেট করে নির্ধারিত ভাড়া। কিন্তু নির্ধারিত ভাড়ার চেয়ে কমে আমাদের পরিবহন সেক্টরে যাত্রীরা পূর্বে যেতে পেরেছে। ঈদ আসলেই তারা নির্ধারিত ভাড়াটাও তাদের কাছে বেশি মনে হচ্ছে, এটা একটা জায়গা। আর আমি বলছি যে যাত্রীরা কোনো কোনো জায়গায় কম নিচ্ছে, এটা ছিল হচ্ছে আমরা যেখানে গিয়েছি সব মিডিয়া ছিল, 20-25টা মিডিয়ার সামনে তারা বলেছে, আমি যা দেখেছি তাই বলেছি। এবং সেটা প্রমাণিত, কারণ যাত্রী স্বীকারও করেছে যে না, আমি 850 টাকা আমার কাছ থেকে রেখেছে, বাট নির্ধারিত ভাড়া 880 টাকা। সেখানে আমি বলেছি যে কোনো কোনো জায়গায় কম ভাড়াও নেওয়া হচ্ছে, সব জায়গায় নেওয়া হচ্ছে তা আমি বলিনি। বাস স্টপেজ যেখানে আছে সেখানে মনিটরিং সেল আছে, আপনি যদি জানুন, ভিজিলেন্স টিম আছে, সেখানে ধরেন একটা পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের একটা কন্ট্রোল রুম আলাদা আছে, সেখানে ধরেন আমাদের মোবাইল কোর্ট আছে। যে কোনো যাত্রীর কাছে যদি কাউন্টারে আপনি যান, বিশেষ করে বাস স্ট্যান্ডগুলিতে বেশি ভাড়া চাইলে কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হচ্ছে। এখানে কিন্তু বাস মালিক সমিতিদের সহযোগিতা আমি পেয়েছি, বিশ্বাস করুন, আমি যা পেয়েছি যা দেখেছি তাই বলছি। আমি ভাই একটা কথা বলি যে গতকাল আমি ভোক্তা অধিকারের একজন ম্যাজিস্ট্রেটকে দেখছিলাম যে তিনি একটা মানে একটা বাস কাউন্টারে গিয়ে সেই বাসটা ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল সেনপুর, তো সেই বাস কাউন্টারে গিয়ে তিনি ভাড়া কত সেটা জানতে চাইছিলেন, যে ভাড়া হচ্ছে 600 টাকা। তো কয়েকদিন আগে পর্যন্ত ভাড়া ছিল 550 টাকা, স্পষ্ট সেটা এখন একটা 600 টাকা হয়েছে। সে ভাড়ার চার্ট সেখানে টানানো ছিল না, আমি এটা ভিডিওতে সরাসরি দেখছি ভাই, মানে এটা অন্য কোনো জায়গা থেকে না। তো ওটা 550 টাকা। উনি যাত্রীদের কাছে জানতে চাইলেন যে ভাড়া কত, সবাই 600 টাকা বললেন, এবং যাত্রীদেরকে যে স্লিপ দেওয়া হলো বা যেটাকে আমরা ক্যাশমেমো বলতেছি, ওইখানের মধ্যে 600 টাকাটা আসলে কোথাও উল্লেখিত ছিল না। স্পষ্টত আমি বুঝতে পারলাম যে 50 টাকাটা এই সময় বেশি নেওয়া হয়েছে। এখন এইটা কি আপনি যা দেখছেন তার থেকে একটু আলাদা হইলো, নাকি এইটা হইতে পারে? অবশ্যই আলাদা হতে পারে, কিন্তু আমি যা দেখেছি গোপনে দেখিনি, আমি যা দেখেছি প্রকাশ্যে দেখেছি, এবং সব মিডিয়া উপস্থিত ছিল, এবং সেখানে মনিটরিং এর সেলে যারা আছে তারাও উপস্থিত ছিল। আমি যেটা বলতে চেয়েছি আপনাকে, এইগুলি যে হচ্ছে না আমি তা বলিনি। আমি বলেছি যে যেখানে হচ্ছে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইন্টারেস্টিং হচ্ছে, আমি এই অভিযোগ যেখানে করা যায় সেই ধরনের 24 ঘন্টা কিন্তু স্টপেজগুলিতে অভিযোগ নেওয়ার, দেখার, এবং কেউ যদি সাফার করে, কেউ যদি অনিরাপদ হয়, কার কাছ থেকে বেশি ভাড়া নিলে কমপ্লেন করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কমপ্লেন করলে ব্যবস্থা নিচ্ছি না এরকম ঘটনা না, কিন্তু কমপ্লেন কম্পারেটিভলি বাস স্টপগুলিতে একেবারে নাই বললেই চলে, খুবই কম। মানে আমাদের যাত্রীরা কমপ্লেন করছেন না বিধায় কোনো কোনো জায়গায়, তবে যেখানে কমপ্লেন পেয়েছি সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে ফাইন করা হয়েছে, 10,000, 20,000 এরকম। আপনি বাইপাইলে করা হয়েছে, আপনি যদি বলেন এই চন্দ্রাতে করা হয়েছে, কাঁচপুর রোডে করা হয়েছে, যাত্রাবাড়িতে করা হয়েছে, পোস্তগোলায় করা হয়েছে, কন্টিনিউয়াস এটা করা হচ্ছে। একজন ভাড়া বেশি দিয়েছে বিধায় 2 দিনের জেলও তাকে দেওয়া হয়েছে। কমপ্লেন পেলে আমরা সেটা করতে পারছি। সমস্যাটা যেখানে হচ্ছে আমি একটু বলি আপনাকে, চলন্ত পথে যে জায়গাটাগুলি হচ্ছে সেই জায়গাতে বিভিন্ন জায়গায় যাত্রীরা জড়ো হচ্ছেন,
এবং বাসের কন্ডাক্টর, সুপারভাইজার, কোনো কোনো সময় ড্রাইভাররা বেশি পয়সা নিয়ে যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন এবং যাত্রীরা সেখানে দিয়ে যাচ্ছে। এই জায়গাগুলিতে কমপ্লেন না পেলে আমাদের সার্বক্ষণিক মনিটরিং করাটা বেশ কঠিন। এটা আপনি জানবেন যে এখান থেকে একটা যাত্রী সিলেট যাবে, এখান থেকে একটা যাত্রী রংপুর যাবে, পথে সে উঠছে এবং পথে উঠতে গিয়ে তার কাছ থেকে ধরেন এই যে একটা চাপ, সিটে অ্যাভেলেবেল বাস নেই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে সে যখন 50 টাকা 100 টাকা বেশি দিয়ে অনেক সময় মানে যেতে বাধ্য হচ্ছে, অথবা কোনো সময় সে স্বেচ্ছায়ও যেতে বাধ্য হচ্ছে আর কি। এইটি যখন অভিযোগ আকারে আসে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু অভিযোগ আকারে না আসলে এই প্রত্যেকটা জায়গায় তার এই 450 কিলোমিটার যাত্রীর জায়গাটা আমাদের জায়গা থেকে অভিযোগ না পেলে মনিটরিং করে নিশ্চিত করাটা বেশ দুরূহ এবং চ্যালেঞ্জিং। সেখানে কিছুটা ব্যত্যয় ঘটছে। আপনার ওই অভিযোগ ঠিক আছে। সিলেট যেতে সময় যদি নারায়ণগঞ্জ, গাজীপুর বা নরসিংদীর কোনো একটা জায়গা থেকে কেউ উঠেন এবং তারা যদি বেশি যাত্রা টাকা দেন, সেই ক্ষেত্রে সেটা মনিটর করাটা একটু মুশকিল, কারণ হচ্ছে যে বাস স্টপেজ থেকে বা টার্মিনাল থেকে মনিটর করা যত সহজ। জনাব রবিউল আলমের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, আপনারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আরও একটা দিন অন্তত বাকি আছে। জনাব শেখ রবিউল আলম, আপনাদের নতুন সরকারের 1 মাসে ক্যাবিনেটের যে সদস্যের বক্তব্য সবচেয়ে বেশি আলোচিত, মানে সেটি আপনার একটি কথা, যেখানে আপনি পরিবহন খাতে কোনটা চাঁদাবাজি, কোনটা চাঁদা, কোনটা সমঝোতার মাধ্যমে লেনদেন, সেই দিকটি তুলে ধরেছেন। এরপর বেশ কিছু ক্যাবিনেট বৈঠকে নিশ্চয়ই আপনি ছিলেন। আপনার বক্তব্য নিয়ে সেখানে কোনো কথা হয়েছে কিনা, এই বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে কিছু বলেছেন কিনা, বক্তব্য ঠিক আছে বা ঠিক নেই এমন কিছু আপনি শুনেছেন কিনা আপনার কলিগদের কাছ থেকে? আমি বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি, মানে বাংলায় তো দুইটাই চাঁদা, কিন্তু ইংরেজিতে একটা হচ্ছে এক্সটর্শন, একটা হচ্ছে ডোনেশন, বা আপনি যেভাবে দেন। তো এক্সটর্শন এবং ডোনেশনের মধ্যে, মানে আমি ইচ্ছা করে কোনো একটা মসজিদে দিলাম, স্কুলে দিলাম, সেই চাঁদা, আর আপনাকে যেটা জোর করে নেওয়া হচ্ছে সেই চাঁদা, বা কোনো একটা অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন আমার দরকার আছে বা আমাকে জিজ্ঞেস করে যেটা নিতেছে না সেটা যে চাঁদা, সেই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকার কথা না। আপনি নতুন করে ব্যাপারটাকে সংজ্ঞায়ন করে, মানে যেই সময় আপনি দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরপরই এটা কতটা জরুরি ছিল, বা আপনি কি বোঝাতে চেয়েছেন আসলে? আর আগের প্রশ্ন তো থাকলোই, ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে কিনা, আপনার কলিগরা কিছু বলছে কিনা, তারেক সাহেব আপনাকে কিছু বললেন কিনা? না, তারেক রহমান সাহেব ওই রিপোর্টটা দেখেছেন, উনি সম্ভবত আমার বক্তব্যটা পুরোটা শুনেছেন। তিনি বলেছেন যে আপনি যা বলেছেন, এবং আপনি পুরোটাই শুনে আমাকে বলবেন যে ওখানে ব্যত্যয়টা কোথায় ঘটেছে। আমার বক্তব্যটা ছিল চাঁদা এবং চাঁদাবাজি দুটো জিনিস ভিন্ন। আমরা পরিবহন ক্ষেত্রে সবকিছুকে চাঁদাবাজি মনে করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মালিকদের যে রেজিস্ট্রেশন করা সমিতি আছে এবং শ্রমিকদের কল্যাণের জন্য কিছু রেজিস্ট্রেশন করা সমিতি আছে, তারা একটা নির্ধারিত হারে চাঁদা কালেক্ট করে তাদের প্রয়োজনে তারা ব্যয় করে, এবং সেই কতটা স্বচ্ছতার সাথে ব্যয় করে আমি সেই বক্তব্যে বলেছিলাম সেখানে প্রশ্ন আছে। কিন্তু তারা এটা সমঝোতা, মানে আমি বুঝিয়েছি তারা এটা নির্ধারিত করে সম্মতিতে নির্ধারণ করেছেন এবং সেটা তারা পে করেন। এটা হলো চাঁদা। সেই চাঁদাটা ধরেন আমাদের, আপনি যদি প্রেস ক্লাবের সদস্য হন, আপনি নিশ্চয়ই বার্ষিক চাঁদা দেন। আমি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত, আমি ধরেন বছরে রিহাবের চাঁদা দিই। আমি পার্টি তো নির্বাহী কমিটির সদস্য হলে একটা ছোট্ট অ্যামাউন্ট বছরে চাঁদা দিতে হয়, সেটা দিচ্ছি। আমি 3টি মসজিদ কমিটির সাথে জড়িত, আমি কিন্তু চাঁদা দিচ্ছি। আপনি যেটা বলছেন ডোনেশন এক জিনিস, আবার এই যে নির্ধারিত চাঁদা দেওয়া, এটাও কিন্তু আরেকটা প্র্যাকটিস, এবং এটা আছে আমাদের জায়গায়। চাঁদাবাজি আমি ওটাকে বলতে চাচ্ছি যে যেটা আপনি দিতে চান না, দেওয়া উচিত না, কিন্তু কেউ আপনাকে চাপ প্রয়োগ করে নিচ্ছে, বাধ্য করছে, এবং দিতেই আপনি হচ্ছে আপনাকে, সেটা হলো চাঁদাবাজি। এই চাঁদা আর চাঁদাবাজির আমি পার্থক্য বোঝাতে চেয়েছি। আমি দুটোকে এক করতে চাইনি, এবং আমি বলিনি যে চাঁদাবাজি নাই। আমি বলেছি চাঁদাবাজি আছে, এবং আমার ওই মন্ত্রণালয়ে কোনো সুযোগ নেই। আমরা এটা যেভাবে হোক দমন করব, নিয়ন্ত্রণ করব। যত্রতত্র চাঁদাবাজি পরিবহন খাতে চলবে না, এটা আমার সরকারের অঙ্গীকার, আমারও অঙ্গীকার। তো সেটাকে বলা হয়েছে যে আমি চাঁদাবাজি আর সমঝোতাটাকে বলেছি যে এটা চাঁদাবাজি না, এটা সমঝোতা। আমি চাঁদাকে বলেছি যে নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। রবিউল ভাই, আপনি যোগাযোগের একজন ছাত্র, শুধু যোগাযোগের ছাত্র না, আপনি একজন খুব ভালো কমিউনিকেটরও বটে। তো আপনি সিমেন্টিক্সের ব্যাপারগুলি জানেন, যে সিমেন্টিক্যাল মানেগুলি কিরকম ভাবে হয়। আপনি চাঁদা ও চাঁদাবাজির পার্থক্যটা আপনি আমাদের সবাইকে বুঝাইতে চাইলেন কেন? মানে আপনার মধ্যে কি এই ডাউট ছিল যে আমরা চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য বুঝি না? না না, বুঝে যে অনেকে না, সেটা আমাকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তাতে স্পষ্ট অনেক না। কিন্তু আপনি যখন এটা বলবেন তখন তো অনেকের এটা মনে হবে যে কোনো কারণে মাননীয় মন্ত্রী কি চাঁদাকে বা চাঁদাবাজিকে হালাল করতে চাইতেছেন কিনা বা সফেন করতে চাচ্ছেন কিনা, এটা তো মনেই হবে। না, এরকম মনে হতে পারে, কিন্তু ঘটনা তো তার জন্য
আপনি সঠিক জিনিস যেটা মন্ত্রণালয় থেকে দেখছেন সেটা যে বলবেন না, এভাবে তো আত্মসমর্পণ করাটাও ঠিক হবে না। আমি আপনাকে আরো একটা কথা এখানে বলতে চাই, জি। সেটা হচ্ছে যে চাঁদাবাজি এই সেক্টরে নাই, আমি কিন্তু ওই বক্তব্যে তা বলিনি। আমি বলেছি যেখানে সমঝোতার ভিত্তিতে মালিকরা তাদের উপার্জিত অর্থ তারা কালেকশন করে তারা ব্যয় করছে, সেটি নিয়ন্ত্রণ করা কতটা আমার জায়গা থেকে সুযোগ আছে, কারণ তারা একটা বৈধ সংগঠন, তারা রেজিস্ট্রেশন করেছে, বিধি মেনে তারা পরিচালিত হয়। সেটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয় দেখতে পারে যে তারা ওই শর্ত পূরণ করছে কিনা ওই সমিতি, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে চাঁদাবাজিটা একটা ফৌজদারি অপরাধ, তাদেরও সক্রিয় থাকার প্রয়োজন আছে। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো এইরকম যে মালিকদের এই যে নির্ধারিত করা চাঁদা তারা কালেক্ট করে, সেটাকে আমি চাঁদাবাজি বলছি না। তবে পরিবহন ক্ষেত্রে কিছু দুর্বৃত্তায়ন আছে, কিছু সুবিধাভোগী আছে, শ্রমিক সংগঠন মালিকদের মধ্যে কর্তৃত্ববাদী কিছু আছে, তারা চাঁদাবাজি যেটা করতে চায় সেটা আমি প্রতিরোধ করব, সেটা আমার এখানে সুযোগ নেই, সেই অংশ আমার বক্তৃতার মধ্যে আছে। কিন্তু আমার বক্তৃতাটা খণ্ড আকারে প্রকাশ করা হওয়ার ফলে একটা বিতর্ক হয়তো তৈরি হয়েছে। এখন এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন, আমার হয়তো দুর্ভাগ্য, অথবা আমি শব্দ ব্যবহার করতে যদি না পেরে থাকি সেটা আমার অজ্ঞতা হতে পারে। আমার কাছে মনে হচ্ছে কাউকে প্রটেক্ট করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। আরেকটা কথা বলি, পরিবহন সেক্টরকে আমি কাউকে কখনোই আগেও চিনতাম না, এখনো চিনি না। সমন্বয় করবার জন্য এই যোগাযোগ মন্ত্রণালয়ে কাজ করতে এসে 2-4 জনকে, তাদের সমিতিকে 2-4 জনকে চিনেছি, দেখেছি। তাদের প্রতি আমার কোনো বিশেষ দুর্বলতাও নেই। তো আমি যেটা বুঝাতে চেয়েছি যে কিছু জায়গা আছে যেটা শ্রমিকদের কল্যাণে কালেক্ট করা হয়, এটা সত্য। সেখানে শ্রমিকরা কিছু সুবিধা পায়, এটাও সত্য। মালিক যারা আছেন তারাও বেশ কিছু কল্যাণকর কাজ তাদের প্রয়োজনে করেন, এটাও সত্য। সেটাকে চাঁদাবাজি হিসেবে ঢালাও ভাবে দেখলে অনেক জায়গায় একটা ভুল মেসেজ যায়। চাঁদাবাজি যেটা আছে সেটা নিয়ন্ত্রণ করবার জন্য, দমন করার জন্য আমাদের কাজ করা দরকার, সজাগ থাকা দরকার। এটা নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করতে হবে, সেটা না হলে পরিবহন সেক্টরটা যথাযথভাবে ফাংশন করে না। অতএব এখানে আমাদের কিন্তু জিরো টলারেন্স আছে, কিন্তু আমি এটা বৈধতা দিতে চেয়েছি, সেভাবে দেখলে এটা আমার প্রতি মানে এই হবে, আমার ইনজাস্টিস হবে। রবিউল ভাই, আমি এখন যেটা বলি সেটা দুই ভাগে বিভক্ত। আমার এখানকার অভিজ্ঞতা দেখছি, আমার বেশ কিছু বন্ধু এখানে গাড়ি চালান, মানে যারা ভাড়ার গাড়ি, যেটাকে আমরা উবার বলি, ট্যাক্সি বলি, সেগুলি চালান। তাদের নিজস্ব কিছু সমিতি আছে এবং এই সমিতি তাদের জনকল্যাণে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ ব্যয় করে থাকে। তাদের হঠাৎ মৃত্যু হলে, ইন্স্যুরেন্সে অনেক টাকার দরকার হলে, তাদের বাচ্চাদের ফ্যামিলির কোনো প্রয়োজন হলে, এবং সেটা খুবই, এই টাকাটা আমি দেখছি হচ্ছে যে দেয়ার ব্যাপারে সবাই খুব সিরিয়াস। মানে আমার যে বন্ধুরা গাড়ি চালান, অ্যাসোসিয়েশনকে চাঁদা দিয়ে আসবেন সেই ব্যাপারে তারা খুব সিরিয়াস। মানে তারা ইচ্ছা করে কেউ যে মানে কোষাধ্যক্ষ টাকা নিতে দেরি করলে বা সময় না হলে গিয়ে দিয়ে আসার মতো সিরিয়াস তারা। কিন্তু কথা হইল, আপনি যাদের কথা বলতেছেন সেই সব পরিবহনের অ্যাসোসিয়েশনগুলি, এই সব বিভিন্ন সমিতিগুলি চাঁদা বাস ট্রাক থামায়ে নানা রকম জায়গায় কেন নিতে হবে? মানে বাংলাদেশের মতো জায়গায় 20-30 জায়গায় কেন বাস ট্রাক থামাতে হবে? এটা কি শুধু আমার কথা না রবিউল ভাই, আমাদের একজন দর্শক, আপনি যখন আসবেন জেনেছেন তখন ইউটিউবে এই মন্তব্য করেছেন, উনার নাম মোহাম্মদ আজাদ হোসেন, উনি মন্তব্য করেছেন বিভিন্ন সমিতির চাঁদা বাস ট্রাক থামিয়ে নিতে হবে কেন? বিভিন্ন অ্যাসোসিয়েশন বার্ষিক চাঁদা নেয়, যা সবাই অ্যাসোসিয়েশন অফিসে গিয়ে দিয়ে আসে। পরিবহন খাতের চাঁদা কোন কাজে ব্যবহার করা হয় তার হিসাব আছে কিনা আমি প্রশ্নের সাথে যোগ করতে চাই, আপনি সেই হিসাব নিবেন কিনা? রাস্তায় গাড়ি থামিয়ে একটা কাগজ ধরিয়ে দিয়ে টাকা নেয়ার কি অর্থ? এবং আপনার বক্তব্যে সেই অর্থ আদায় করাটা একটু উৎসাহ পাবে কিনা, যে আরে মন্ত্রী সাহেবই তো আমাদের পক্ষে আছে, আর কি লাগে? প্রথমত হচ্ছে আমি আপনার সাথে একমত। আপনারা যেটাকে বলছেন যে 20-25 জায়গায় গাড়ি থামিয়ে টাকা যে নেওয়া হয়, এটা চলতে পারে না। আপনি যেটা খুশি হবেন যে ইতিমধ্যে পরিবহন সেক্টরে যারা মালিক সমিতি আছে এবং যারা শ্রমিক সমিতি আছে তাদেরকে ডেকে আমরা ওটাকে আলটিমেটাম দিয়ে দিয়েছি যে আপনাদের বৈধ যেটা আপনারা বলেন তাদের ভাষায়, এবং নির্ধারিত যে বাসের টাকা চাঁদা হিসেবে আপনারা নেন, কালেক্ট করেন আপনাদের প্রয়োজনে, সেটা ইয়ারলি অথবা মান্থলি একটা প্রক্রিয়া অনুসরণ করে পেমেন্ট করবে। সেটা অবশ্যই বাস স্ট্যান্ড, রাস্তাঘাট, যে কোনো জায়গায় হবে, এটা আমরা বলে দিয়েছি অলরেডি, এবং এ ব্যাপারে আমরা নিয়ন্ত্রণ করতে চাইছি। আরেকটা জায়গা আছে যে বিভিন্ন বাস স্টপেজের কিছু সার্ভিস, কিন্তু কিছু সেবা এই পরিবহন সেক্টরের থেকে তারা টাকা কালেক্ট করে এনশিওর করে, তাদের ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন বাস স্ট্যান্ডগুলিকে শুধুমাত্র মেরামত করে দেয়, রক্ষণাবেক্ষণ করে দেয়, কিন্তু ব্যবস্থাপনার সাথে সিটি কর্পোরেশনের জড়িত না। সিটি কর্পোরেশন তার বিনিময়ে কিন্তু আপনার পরিবহন খাত থেকে একটা টাকা কালেক্ট করে, মানে তারা পায়, রাজস্ব বলতে পারেন পায়। আমরা বলেছি যে তোমাদের এই যে
বাস স্টেশনগুলি ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমরা যেটা ব্যয় করো, কিন্তু কোন কোন বাস আছে সে ওই স্টেশনে থামেই না, কিন্তু তাকে দিতে হয়, তোমরা এটা নিতে পারবে না। যারা বাস ওই স্টেশনের সেবাটা নিচ্ছে সে হয়তো পে করবে, কিন্তু যে সেবাটা নিচ্ছে না, যেমন একটা বাইপাস রোড দিয়ে একটা বাস যাচ্ছে, কিন্তু ওই শহরের ওই স্টপেজ থেকে লোক এসে ওই বাইপাসের ওই আপনার সড়ক পরিবহন থেকে তারা কালেক্ট করতে চাইছে, আমরা এটা নিষেধ করেছি, এটা চলবে না। আর বৈধ হলেও যেটা তারা নির্ধারণ করেছে সেটাও তারা ঘাটে ঘাটে 20টা স্টপেজ আর কালেক্ট করতে পারবে না, তাদেরকে হয়তো সাপ্তাহিক বা মাসিক হারে পেমেন্ট করতে হবে, রিসিটের ভিত্তিতে করতে হবে। কোন জায়গায় আপনার চাঁদাবাজি যেটা আমরা প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে, যে ঘাটে ঘাটে আমি টাকা দিচ্ছি, থামাচ্ছে 20 টাকা 50 টাকা 100 টাকা, এভাবে বিচ্ছিন্নভাবে যত্রতত্র ভাবে পরিবহন খাত থেকে কালেক্ট করা যাবে না। তারা আমাদের সাথে একমত হয়েছে এবং তারা সময় চেয়েছে যে এটাকে তারা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চায় এবং হয়তো মাসিক অথবা বাৎসরিক ভাবে কালেক্ট করতে চায়। একটা অসুবিধা এখানে আছে, অনেক পরিবহন চলে না, সে টিপ দিতে পারে না, তাকেও মাসিক হয়তো চাঁদা দিতে হবে। সেখানে তারা বলতে চায় চলা পরিবহন মানে যে অত্যন্ত যাত্রী বহন করছে সে টিপস প্রতি দিলে তার জন্য ন্যায্য হয়, না হলে মাসিক বা বছরে গেলে তার জন্য জুলুম হয়ে যায়, এরকম একটা কথা তারা বলার চেষ্টা করেছে। আমরা বলেছি যিনি মাসে বা বছরে টাকা দিতে পারবেন না নির্ধারিত হারে, যেটা আপনারা ঠিক করেছেন, তিনি মালিক হওয়ার যোগ্যতা রাখেন কিনা অথবা এই ব্যবসা করার যোগ্যতা রাখেন কিনা এটা আপনারা বিবেচনা করেন। আর সেটি যদি তিনি দিতে না পারেন তার জন্য কম নির্ধারণ করেন, বাৎসরিক ফি বা চাঁদা যাই বলেন না কেন। কিন্তু কোনো অজুহাতে টিপ প্রতি, রাস্তা প্রতি, একটা জেলা ক্রস করলে আরেক জেলার সমিতির নামে টাকা, যে জেলার উপর দিয়ে যাবো সেই জেলার নামে টাকা, এটা চলবে না। কিন্তু রবিউল ভাই, মানে এই যে বাস যেই স্ট্যান্ডে দাঁড়ায় সেবা নিচ্ছে, আপনি যেটাকে বলতেছেন যে এটা লেজিটিমেট, এইটার ওই সেবাটা নেয়ার দায়িত্ব সরকারের পক্ষে নেওয়া কি খুব কঠিন? কারণ আমি হাইওয়েতে, কারণ আমি যেহেতু বাংলাদেশের সবগুলি জেলাতে গেছি, আমার কাছে মনে হয় এইটা তো বাংলাদেশের মন্ত্রণালয় চাইলে, এমনকি সার্ভিস পেমেন্টের ভিত্তিতে সরকারও যদি এইটা করে, এইটার মধ্যে নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে এইটা বজায় রাখা এটা সম্ভব নাকি? আপনার কাছে কি মনে হয়? না, সম্ভব, কিন্তু সেই প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ায় যেতে হলে একটু সময় লাগবে। আমাদের বাস স্ট্যান্ডগুলির যে ব্যবস্থাপনা যেভাবে গড়ে উঠেছে, সেখানে আমি যেটা বলেছি যে ওনারা ওই সেবাটা ওনাদের ওখান থেকে করেন। আরেকটা কথা বলি, পরিবহনে অনেকে প্রতিদিন কাজ করতে পারে না, তাকেও কিন্তু নিয়মিত শ্রমিক হলে তাকে একটা পে কিন্তু তারা ওই আপনার কালেক্ট করা অর্থ থেকে দেয়। অনেক মালিক আছে যার ধরেন 70টা গাড়ি, কিন্তু 10টা গাড়ি এই মুহূর্তে অচল, তার 70টা ড্রাইভার আছে, 60টা গাড়ি চলছে, ওই 10টা ড্রাইভার যে বসে আছে তারা ন্যূনতম একটা পেমেন্ট তারা এখান থেকে করে, এই কালেক্টেড অর্থ থেকে করে। আপনি অবাক হবেন, আমাদের বাস শ্রমিক প্রায় 70 লাখের কাছাকাছি পরিবহন সেক্টরের সাথে জড়িত। আমি নিজে দেখেছি তাদের যে যাপিত জীবন, তারা ওই বাসের মধ্যে ঘুমায়, তারা 3 দিন 4 দিন গোসল করে না, এক ড্রেসে, পায়ে স্যান্ডেল নাই, গায়ে ময়লার একটা স্তর পড়ে গিয়েছে, ল্যাট্রিন নাই, যেতে পারে না নিয়মিত, মশায় কামড়াচ্ছে, বাসের মধ্যে শুয়ে আছে, নিয়মিত খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, এরকম ভাবে তাদের যাপিত জীবন। তারাও বেশ মানে তারাও তো জনগণ, তারাও তো মানুষ। আমরা এখানে একটা শৃঙ্খলা আনতে চাই, সেবার মানটা বাড়াতে চাই। পরিবহন শ্রমিকদের এক্ষেত্রে একটা স্যাক্রিফাইস বা রাইট আছে, আবার বাস মালিক যারা আছেন তাদেরও কিন্তু এখানে মনোযোগী হওয়ার দরকার আছে। সরকারেরও কিছু দায়িত্ব আছে এই ক্ষেত্রে, আরো কিছু সাবসিডি, আরো কিছু বাজেট দিয়ে আমরা এটাকে একটু ঢেলে সাজানোর প্রয়োজন উপলব্ধি করে আমরা কিন্তু কাজ করছি। রবিউল ভাই, আমি শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ক্ষেত্রে যে পরিবহন যারা শ্রমিক আছেন তাদের অবস্থা আপনি একদম পারফেক্ট তুলে ধরেছেন। আমি হয়তো তাদেরকে আরও খারাপ অবস্থা দেখেছি, বিশেষ করে বাথরুম এবং গোসল এবং খাওয়া দাওয়া এবং একটা ঘুমানোর জায়গা সারা পৃথিবীতে যেরকম খুব রাস্তার ধারে যেরকম মানে সেটার মধ্যে আমি যাইতে চাই না। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের, আপনি তো আবাসন ক্ষেত্রের লোক, আপনি দেখবেন যারা শ্রমিক পরিবহন ক্ষেত্রের লোক, যারা নেতা, তারা সবাই বড় লোক, তাদের টাকা তো আর আকাশ থেকে পড়ে নাই। তাদের টাকা এই যে চাঁদাবাজি, আপনি যেটাকে মানে ব্যাখ্যা করতে চেষ্টা করলেন আপনার ইন্টেনশন, সেই চাঁদাবাজি থেকেই তারা বড় লোক। তাদের কারো নাম শাহজাহান খান, উনি আওয়ামী লীগ করেন, কারো নাম শিমুল বিশ্বাস, উনি বিএনপি করেন, কারো নাম অন্য খান, তারা কিন্তু বামপন্থী দল করেন, তারা কিন্তু কেউ গরিব না। আমি সেই জায়গাটা থেকে আমি আপনাকে বলি যে বাংলাদেশের মানুষের মনে যে কষ্ট লাগছে, এর একটা বড় কারণ হচ্ছে এইটা, এই চাঁদার টাকাটা যে তারা দিচ্ছে, তারা কেউ খুশিয়ে দিচ্ছে, এটার মধ্যে থেকে তাদের কোনো বেনিফিট হচ্ছে না। এবং আপনি যখন বলতেছেন যে আপনি যখন সিমেন্টিক্সের দিকে যাচ্ছেন, আমি জানি আপনি যোগাযোগের ছাত্র, আপনি বুঝাইছেন
চাঁদা কোনটা, চাঁদাবাজি কোনটা, কোনটা ইচ্ছা করে দেওয়া হচ্ছে, কোনটা অনিচ্ছা করে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মানুষগুলির অবস্থা খারাপের থেকেও বেশি খারাপ হইতেছে। আমরা যোগাযোগ মন্ত্রীর কাছ থেকে আশা করব যে এটা জরুরি ভিত্তিতে দেখা এইটার থেকে বাইরে হয়ে আসার জন্য। মানে এটা তো চলতে পারে না। 70 লাখের লোকের কথা বললেন, আমাদের আত্মীয় স্বজনরাও কিন্তু আসলে গাড়ি চালায় বাংলাদেশে। না, সেটা বেরিয়ে আসার চেষ্টাটা হচ্ছে, আপনি এখানে আস্থা রাখতে পারেন, আমরা করছি এবং এটা করবোই। আমরা যোগাযোগের ক্ষেত্রে একটা শৃঙ্খলা, জবাবদিহিতা, জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বদ্ধপরিকর। তার একটা হ্যান্ডস হিসাবে আমারও কিন্তু শতভাগ এখানে কিন্তু কমিটমেন্ট রয়েছে। আপনি যেটা বলছেন বেনিফিটেড হচ্ছে না, আমি একমত। আমি কিন্তু বলেছি যে কালেক্ট করা অর্থের সদ্ব্যবহার হচ্ছে না এবং সেখানে কিছু অপচয় আছে, দুর্নীতি আছে, আমি দ্বিমত না। অর্থটা ঠিক প্রয়োজনে ব্যবহার হচ্ছে কিনা সেখানে আমারও আপনার মতো কিন্তু আছে, মানে চাহিদা আছে এবং অভিযোগ আছে, সেটাকে আমি বৈধতা দিই। আমি বলেছি যে যখন নির্ধারণ করা হয় তখন তারা যখন তাদের অর্থ তাদের সম্মতিতে কালেক্ট করে, তখন এটা কালেক্ট করা যাবে না, এভাবে যোগাযোগ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র হস্তক্ষেপ করা যায় না, আমি এটুকু বলেছি। আর অন্য জায়গায় আমি বলেছি যে চাঁদাবাজি নাই, আমার কিন্তু ওই বক্তব্যে তা ছিল না, খণ্ডিত অংশ বলা হয়েছে। আমি খুব খুশি হব ওই 25 মিনিটের সাংবাদিক সম্মেলনটা যদি আপনি শোনেন। আমার বিশ্বাস, আমি 25 মিনিটের সাংবাদিক সম্মেলনটা শুনছি। রবিউল ভাই, আপনার মানে জার্নালিজমে পড়লে কি হয়, আমরা একটা পরিবারের মতো, তো আপনারে আমি আসলে মানুষের সামনে আমি বলি, আমি 25 মিনিটের সংবাদ সম্মেলনটা শুনছি, আপনার বক্তব্য শুনছি, আপনার প্রশ্ন শুনছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনার ওইখানে বলা উচিত ছিল যে কোনো ধরনের অ্যাসোসিয়েশনের মাধ্যমেও যদি চাঁদাবাজি হয় সেইটা আমাদের কোনো একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাইতে হবে। দ্যাট ওয়াজ মাই অ্যান্টিসিপেশন বিফোর ইউ অ্যাকচুয়ালি স্টার্টেড ইট। আমার আশা ছিল যে আপনি বলবেন যে ওই চাঁদাবাজিটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাইতে হবে। আচ্ছা, আপনি ঠিক আছে, কিন্তু আপনি প্রশ্নটা শুনেছেন কিনা জানি না। আমি তো আপনার মতো এত বিচক্ষণ মানুষ না, পলিটিশিয়ান। না না, আপনি তার চেয়ে অনেক বেশি বিচক্ষণ। জি বলেন। প্লিজ। আমাকে প্রশ্ন ছিল যে পরিবহন খাতের থেকে যে টাকা কালেক্ট হচ্ছে সেই টাকা কালেক্ট করা বন্ধ করার জন্য আপনি কি করবেন। আমি বলেছি যে পরিবহন সেক্টর থেকে যে টাকা কালেক্ট হচ্ছে, একটা হলো চাঁদা আর একটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাটাকে আমি ব্যাখ্যা করেছি এভাবে, আর চাঁদাবাজিটাকে আমি ব্যাখ্যা করেছি এভাবে, এবং আমি এও বলেছি চাঁদাবাজি চলবে না। কিন্তু সবটাকে যেভাবে চাঁদাবাজি দেখা হচ্ছে, সবটা চাঁদাবাজি না, কিছু আছে টাকা এভাবে তারা সম্মতিতে কালেক্ট করছেন, আমি ওটাকে চাঁদাবাজি বলতে চাচ্ছি না, তবে ওখানে স্বচ্ছতা প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে, সেটা আমি কিন্তু ওই বক্তব্যে বলেছি। এখন ধরেন আমি যদি বলতাম যে কিভাবে হচ্ছে সবকিছু দেখবো, আমি দুটি জিনিসকে আরো বেশি জনগণকে কনসার্ন করার জন্য বলে দুটিতেই শুদ্ধতার প্রয়োজন আছে সেটা ব্যাখ্যা করতে চেয়েছি। এখন সেটা হয়তো ভুল ব্যাখ্যা হতে পারে, একটা শব্দ বাদ হতে পারে, বা সমঝোতা কথাটা বলেছি, সমঝোতাটা কথাটাকে ওনারা মনে করেছেন ওই ক্ষেত্রে বলেছে, কিন্তু আমি বলেছি সমঝোতা মানে নির্ধারণ করার ক্ষেত্রে মালিকরা সমঝোতা করেছে, যে 10 জন মালিক, 100 জন মালিক, 1 লাখ মালিক তাদের সমিতি আলোচনা করে ঠিক করেছে যে চাঁদা হবে ধরেন 10 টাকা। ওই যে একমত হয়েছে ওটাকে আমি সমঝোতা বোঝাতে চেয়েছি। ওকে, কিন্তু আমি শুধু আপনাকে এতক্ষণ আলোচনায় বুঝাতে চেয়েছিলাম যে মানে যাই থাকুক না কেন আপনার কর্ম দিয়ে কিন্তু আমরা আসলে আপনাকে দেখব যে আপনি কতখানি সফল হইলেন। আমরা নিশ্চয়ই, আপনি যদি আমাদের সময় দেন, আমরা 2 মাস 3 মাস 6 মাস পরে আপনার সাথে আবার কথা বলতেই থাকবো। আমরা দেখব বাংলাদেশের মধ্যে থেকে আপনি আসলে কতটুক কি করতে পারলেন। কারণ মুখের কথার থেকে আমি মনে করি যে মুখের কথা থেকে দৃষ্টান্ত অনেক ভালো। আমরা আসলে দৃষ্টান্তে কি দেখতে পাচ্ছি সেইটা আমাদের অনেক বেশি চাওয়া থাকবে আর কি। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের একজন দর্শক, ওনার নাম রফিক মমিন, উনি বলছেন যে খালেদ সাহেব আপনি বেশিরভাগ সময় সালাউদ্দিন আহমেদ সাহেবের বিষয়ে নানান কথা বলেন, উনার ব্যাপারে নিজে নিজে কথা না বলে উনাকে আপনার প্রোগ্রামে ইন্টারভিউ দেন। প্রথম কথা হচ্ছে সালাউদ্দিন সাহেব না, আমি আসলে বাংলাদেশে যারা সরকার আছে তাদের সবার ক্ষেত্রেই নানান ধরনের কথা বলতে চাই। এই মুহূর্তে সালাউদ্দিন সাহেব সম্পর্কে কি বললাম আমি জানি না, তবে সালাউদ্দিন সাহেব যদি আমাদের অনুষ্ঠানে আসেন কথা বলেন তাহলে আমরা খুবই খুশিও হব। আশাটা তার উপর নির্ভর করে, আমার উপরে না। আমি একটু জনাব শেখ রবিউল আলম আপনার কাছ থেকে জানতে চাইবো যে আওয়ামী লীগের 15 বছরে 3টা বড় বিষয় নিয়ে অনেকে সামনে আনেন, মানে আপনার মন্ত্রণালয়ে ঘনিষ্ঠ 3টা বিষয় নিয়ে আসে। একটা হচ্ছে পদ্মা সেতু, একটা হচ্ছে মেট্রো রেল, একটা হচ্ছে কর্ণফুলী টানেল। এই সময় পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে হয়েছে কি হয় নাই সেটা নিয়ে বিশ্বব্যাংক, কানাডা যে বৈশ্বিক বিষয় এটাকে করে ফেলছিল, সেইটার ক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারে দেখছি যে পদ্মা সেতুর যে পরামর্শক নিয়োগ করা হয়েছে সেইটার ক্ষেত্রে অনিয়ম খতিয়ে দেখবে বা তদন্ত শুরু করবে হচ্ছে দুদক। এর অগ্রগতি আমরা জানি না, আপনি আমাদের কোনো কিছু জানাবেন কিনা? অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা অন্তত বলেছেন পদ্মা সেতুকে অহেতুক
তিনি বলেছেন এর জন্য চালের দাম বেড়ে গেছে। গত 1.5 বছরে মেট্রো রেলের বাকি রুটগুলোর কাজ স্লো হয়ে গেছে। এই কাজ জায়গা থেকে ছুটিয়ে নিয়ে চীনকে দেওয়ার চেষ্টাও নাকি কেউ কেউ করছিলেন ইউনূস সাহেবের আমলে। এখন আপনারা মেট্রো রেল বন্ধ করে মনোরেল করতে চান। 5 বছর মেয়েদের সরকার আগের পরের বা সরকারের সাথে যদি কোলাজ না করতে পারে, তাহলে আমাদের দেশে কি আসলে বড় প্রকল্পের বাস্তবায়ন সম্ভব? আপনি 3টা বিষয়ই যদি একটু আপনি মন্তব্য করেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং কর্ণফুলী টানেলটা, আচ্ছা থাক, পদ্মা সেতু এবং মেট্রো রেল নিয়ে যদি আপনি প্রশ্ন করেন। কর্ণফুলী টানেলকে অনেকেই অহেতুক বলেছেন, কি অনেকেই বলেছেন যে এটা এই নদীর তল থেকে এটা যতটা অপটিক্যাল, এটা আসলে ততটা বিজনেস পারপাসে করা হয়নি। আপনি পদ্মা সেতু এবং মেট্রো রেল নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, বিগত সরকারের আমলে, মানে বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের আমলে যে বড় প্রকল্পগুলি নেওয়া হয়েছিল, পদ্মা সেতুটার প্রয়োজন ছিল, কিন্তু এখানে অপচয় দুর্নীতি হয়েছে, এটা প্রতিষ্ঠিত। এবং কি পরিমাণ দুর্নীতি কোথায় হয়েছে সেটা একটা তদন্তের মধ্যে আছে, নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে আমরা সেটা প্রকাশ করব। প্রথমত, আপনি আরেকটা কথা বলেছেন যে এমআরটি, মানে যেটাকে বলা হয়, যেটা চলছে লাইন 6, হ্যাঁ, মেট্রো রেল বন্ধ হচ্ছে না। মেট্রো রেল ট্রান্সপোর্ট, রাইট, র্যাপিড ট্রান্সপোর্ট, মেট্রো র্যাপিড ট্রান্সপোর্ট, রাইট। মেট্রো রেল বন্ধ হচ্ছে না, এটা 6 চালু হয়েছে, চলমান আছে। লাইন 5 এবং লাইন 1 এটাও কাজ শুরু হয়েছিল, জায়গা করতে চেয়েছিল, তাদের সাথে চুক্তি হয়েছে, সেটাও কিন্তু চলমান থাকবে বোধহয় মনে হচ্ছে। সমস্যাটা একটা জায়গা হয়েছে যে ব্যয়টা প্রায় দ্বিগুণ বাড়তে যাচ্ছে। এই ব্যয় বাড়ারও বেশ কিছু কারণ আছে, কারণ এটা হচ্ছে হচ্ছে আপনার যেটাকে বলা হয়, একটা হলো একটা বড় অংশ, অর্থাৎ প্রায় অধিকাংশ অংশটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে হচ্ছে, এখানে ব্যয়টা প্রায় দ্বিগুণ। আপনি যদি দিয়ে করেন, এলিভেটেড ওয়েতে করেন, তার চেয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে করলে হচ্ছে ব্যয়টা প্রায় দ্বিগুণ। লাইন 6 যেটা চলমান আছে, এটা এলিভেটেড ওয়েতে হয়েছিল, তার চেয়ে ব্যয় এখানে বাড়ছে। আবার 300 ফিটের মাঝখান দিয়ে এলিভেটেড অংশটা আসার ফলে সেখানেও কিন্তু বেশ কিছু ব্যয় বাড়ছে, কারণ 300 ফিটের একটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে ওটাকে অপসারণ করে নতুন করে এটা প্রতিষ্ঠিত করতে হবে, ওখানে কিছু ব্যয় বাড়ছে। আমরা এই ব্যয়টা কিভাবে রিজনেবল করা যায় অথবা না বাড়িয়ে পারা যায়, সেই জন্য জায়গার সাথে আমাদের কিন্তু কথা চলছে। আমরা এই মেট্রো রেলটা চলমান রাখতে চাই, লাইন 1 এবং লাইন আপনার 5, কিন্তু এই ব্যয় করব কিনা সে জায়গায় আমাদের কিছু আছে, ইনকোয়ারি আছে এবং পুনর্বিবেচনার প্রয়োজন আছে। প্রথম এটা। আর মনোরেল হবে হচ্ছে, মেট্রো রেল চলবে, মেট্রোটা হবে ব্যাকবোন, আর মনোরেল দিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ করবো। প্রত্যন্ত অঞ্চল আমি বুঝাচ্ছি, ধরেন টিএসসি তে একটা বড় মনোরেলের মেট্রো রেলের স্টেশন আছে, এখান থেকে মনো দিয়ে আমরা ধরেন হাজারিবাগ, লালবাগ, সদরঘাট ওইদিকে যুক্ত করে দেওয়া যায় কিনা, অথবা মতিঝিল থেকে আপনার ওটাকে বলা হয় সবুজবাগ, তারপর হচ্ছে গোরান, হ্যাঁ, ওই অঞ্চলে আপনার যুক্ত করে দেওয়া যায় কিনা মনোরেল। অর্থাৎ আপনি মেট্রো থেকে স্টেশনে নেমে মনোতে করে চলে যাবেন একেবারে গলির ভিতরে বা সংকীর্ণ রাস্তার মধ্যে আপনি চলে যেতে পারবেন। যদিও প্যাসেঞ্জার কম ক্যারি করা যাবে, কিন্তু যাত্রাটা 2 স্টপেজের মধ্যে আপনি বাসার থেকে একেবারে চলে আসতে পারবেন মূল জায়গাতে, শহরের মূল জায়গাতে চলে আসতে পারবেন। মনো হচ্ছে মানে বাংলাদেশের ঢাকা যেহেতু খুবই, আপনারও মানে ঢাকা আমার আপনার দুজনের সেই অর্থে বলতেছে যে ঢাকায় কি আপনারা ফিজিবিলিটি স্টাডি করেছেন যে মনোরেল করলে কতজনকে ডিসলোকেটেড করতে হবে বা কি কি করতে হবে? এটা আদৌ ফিজিবিলিটি স্টাডি চলছে। তো আমরা মনোরেলটা আপনার ঢাকার যে ব্যবস্থাপনা, সেখানে খুব জনবান্ধব হবে, যাত্রা বান্ধব হবে, সহজ করতে পারলে, করতে পারলে ব্যয় কম, অল্প সময় করা যায়, অল্প জায়গা দিয়ে করা যায় এবং ব্যয়ও বেশ সাশ্রয়ী, এটা করা যাবে। আর মেট্রোর সাথে মনো না থাকলে আমরা মেট্রোর সুফলটা খুব ভালোভাবে পাচ্ছি না। আমাদের ঢাকাতে যে প্রবলেম, মানে যানবাহনের বৈচিত্র্যতা অনেক বেশি। ধরেন পেট্রোল চালিত রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, আপনার ভ্যান, পিক আপ, ঠেলা গাড়িতে মানুষও চলছে, ঘোড়ার গাড়িতেও মানুষ চলছে। তারপর ধরেন লেগুনা আছে, তারপর ওটাকে কি বলবো, টেম্পু আছে কাছাকাছি, তারপর বাস তো আছেই কয়েকটা শিফট। আমরা এটা 2-3টার মধ্যে নিয়ে আসতে চাই, বাস আর পাবলিক পরিবহনের মধ্যে বাসকে গুরুত্ব দিতে চাই, মনো মেট্রো দিয়ে যোগাযোগটা রাখতে চাই। আমি এটা মাঝখানে একটা কথা বলি, যদি না নেন, সেইটা হচ্ছে কি, আমার না এক ধরনের দেজাভু হইতেছে। দেজাভুটা কি, প্রত্যেকটা যোগাযোগ মন্ত্রীকে, পরে আইসা সেতু মন্ত্রীকে বা সড়ক মন্ত্রীকে আমি এই কথা বলতে শুনতেছি গত 30 বছর ধরে।
বাট এইটা আমরা প্র্যাকটিক্যালি আমরা বাংলাদেশের নাগরিকরা কোনোদিন এই যে রাস্তায় যে বৈচিত্র্যময় বাহন একে তুলে দিব, আমরা বেশি পাবলিক ট্রান্সপোর্ট করব, এইটার আমরা কিন্তু বড় সুফল দেখি না। আপনি কি কনফিডেন্ট যে এইটা আপনি আসলে করতে পারবেন, আপনার সরকার এটা করবে, নাকি এটা শুধু আমাদেরকে বুঝ দেওয়ার জন্য আপনি একটা কথা বলতেছেন আর কি? না না, মনোর কথা এর আগে কোনো সরকারি না, মনোর কথা বলে নাই। যাচ্ছে না, মেট্রোর কথা যেমন আওয়ামী লীগ ছাড়া আর কেউ যাচ্ছি। বলে নাই। মেট্রোর কথা যেমন আওয়ামী লীগ ছাড়া কেউ বলে নাই। আওয়ামী লীগ তো 17 বছরের ক্ষমতায় আপনার ছিল, তো মেট্রো তো নিশ্চয়ই এর মধ্যেই আসছে এবং তার একটা লাইন করতে সক্ষম হয়েছে। আমাদের আপনার মেট্রোতে আছে কয়টা লাইন আমি আপনাকে বলে দিই। লাইন 1 আছে, লাইন 5 আছে, তার নর্থ এবং সাউথ দুটিই আছে। নর্থ হচ্ছে জায়কার সাথেও আমরা চুক্তি করেছি, সাউথে আমরা সম্ভবত এডিবি দিকে যাচ্ছি আর কি, হ্যাঁ ওখানে সাউথে আমরা যাচ্ছি। আবার লাইন কিন্তু 2 আছে, 4 আছে। তো এগুলি ফিজিবিলিটি টেস্ট চলছে। মেট্রোর প্রয়োজন রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বাস যোগাযোগ ব্যবস্থাপনা শৃঙ্খলা, মান উন্নয়ন এবং যেটাকে বলা হয় একটু ঢেলে সাজানোর প্রয়োজন। রুটগুলি চিহ্নিত করে একটি রুটেই একটি কোম্পানিকে দিয়ে যদি চালানো যায় এবং নির্দিষ্ট স্থানে যদি বাস থামানো যায় অথবা নির্দিষ্ট জায়গা থেকে যদি বা যাত্রী তোলা যায় এবং একটা রুটে যে প্রতিযোগিতা হয়ে যায়, অনেকগুলি মালিক একটা রুটে বাস চালাচ্ছেন, তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কার আগে যাবে, যে কোনো জায়গা থেকে যাত্রী তোলা, এই জায়গাটাতে একটা শৃঙ্খলা যদি আমরা আনতে পারি আর ফুটপাথটাকে আরো ওয়াইড করে যদি আমি মানুষের হাঁটার যোগ্য করতে পারি, ডেফিনেটলি একটা শৃঙ্খলা আসবে। ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ করা দরকার, সব জায়গায় অবাধে চলাচলের সুযোগ না থাকা প্রয়োজন, বিশেষ করে প্রধান সড়কগুলিতে, প্রধান আপনার কমার্শিয়াল এরিয়াগুলিতে যেটা আছে সেখানে একেবারে এটা বন্ধ করার প্রয়োজন রয়েছে। তবে তাদেরকে আবার কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, পুনর্বাসন করা যায়, সেখানে কিভাবে একটা শৃঙ্খলা আনা যায়, যে কোনো লোক যে কোনো অবস্থাতে পারবে কিনা, তার একটা রেজিস্ট্রেশন থাকতে পারে, এই জায়গাগুলিতে একটা শৃঙ্খলা আনার প্রয়োজন আমরা মনে করছি। এবং সেই লক্ষ্যে কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রী ভেরি মাচ কনসার্ন এবং তিনি বারবার নির্দেশনা দিচ্ছেন। আমরা নারীদের জন্য বাস ইতিমধ্যে আপনার 10টি বাস চলছে, সেখানে আমি নারী ড্রাইভার, নারী সুপারভাইজার, নারী হেল্পার এবং নারী যাত্রী, এবং সেখানে করতে গিয়ে যেটা হয়েছে বিআরটিসিতে মাত্র 26 জন নারী আপনার ড্রাইভার আছে, 2 জন মাত্র বাস চালাতে জানেন আর 24 জন হালকা ভেহিকেল চালাতে জানেন। তো তাদেরকে আবার বাস চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নতুন বাস এনে ইলেকট্রিক বাস আনার একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, দ্রুততম সময়ের মধ্যে এনে বাস ব্যবস্থাপনা আমরা একটু ঢেলে সাজাতে চাইছি এবং এগুলি অনেক কাজ এগিয়েছে। আপনি অবশ্যই, আমি আপনাকে প্রশ্নের জায়গায় আসি, অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা 1.5 থেকে 2 বছরের মধ্যে এই পরিবহন সেক্টরের আমূল পরিবর্তন দেখতে পাবেন। ওকে, আমূল পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, নেগেটিভ না তো? না, নেগেটিভ তো আমি পরবর্তী ব্যাটারি চালিত অটো রিকশা পুরো ঢাকা শহর ছেয়ে ফেলেছে। আচ্ছা, এটাও তো এখন নিয়ন্ত্রণ করতে কঠিন হচ্ছে। আমি ওই প্রশ্নের ওই বাকি অংশটুকু আপনাকে স্মরণ করে দিই। 1 যুগের বেশি সময় আগে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ প্রক্রিয়া অনিয়মের যে অভিযোগ ছিল তার নতুন করে তদন্ত করছিল দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেছিলেন যে পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও গায়ের জোরেই মামলাটি থেকে অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতি দেওয়া হয়েছিল। আমরা কিন্তু এখন দেখলাম যে দুদকের সেই চেয়ারম্যানকে বদলে দেওয়া হয়েছে বিএনপি আসার পরপরই। এই ব্যাপারে বিএনপির বা সরকারের বা আপনাদের কোনো চিন্তা ভাবনা আসে কিনা যে এটা আপনি আসলে দেখবেন বা খোঁজ নেবেন? না, এটা চলমান আছে, এই তদন্ত চলমান আছে, এই তদন্ত প্রকাশ হবে। ওকে। আর দুদক চেয়ারম্যান ওখান থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা অব্যাহতি নিয়েছেন, যাই আপনি বলেন না কেন, নিশ্চয়ই সেটারও ইতিবাচক দিক আছে। দুদককে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। কিছু বিতর্ক তো ওনাকে নিয়ে তৈরি হয়েছিল বিধায় আমার জানা সংবাদপত্রে বিভিন্ন ভাবে। তো আপনি ইতিবাচক ভাবে দেখা শুরু করেন, আমার মনে হয় যে দৃষ্টিটা বেশি নেতিবাচকের দিকে। আমার দৃষ্টি পুরোপুরি ইতিবাচক, কিন্তু সেই ইতিবাচক চোখের উপর আপনারা শিরিষ কাগজ দিয়ে ঘষে দিয়েন না, পুরোপুরি ইতিবাচক। মানে ঘটনা হইতেছে যে পারসেপশন ইজ রিয়েলিটি। আমি শেখ রবিউল আলম বিং কমিউনিকেশন মিনিস্টার, সেতু মিনিস্টার, নৌপ্রহরবহর মিনিস্টার, উনি যদি তার শব্দ চয়নের ক্ষেত্রে এমন কোনো বার্তা দেন যে বার্তাটা অনেক দুষ্ট লোক দুষ্টভাবে করতে পারে, তখন আরেকজন মানুষের প্রশ্ন আসতেও পারে যে সেই দুষ্ট চক্রের মধ্যে আসলে শেখ রবিউল আলম আছেন কিনা। সেইটাই হচ্ছে ব্যাপার। আমরা আসলে না, মানুষ তো ভাববে, এটা ভাবার স্বাধীনতা, মানুষ পরামর্শ দিবে, মানুষ সমালোচনা করবে। আপনি রাজনীতি করে সমালোচনার ঊর্ধ্বে না। আমি বলছি যে
সব মানুষকে সব সময় সব শব্দ ব্যবহার করে স্যাটিসফাইড করাটা কোনো কোনো না না সময় না, চ্যালেঞ্জিং হয়ে যায়, একদমই না, একদমই না, একদমই না। আমি চ্যালেঞ্জ এটা হয়, আমি এটা চ্যালেঞ্জ হয়। আমি 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 আপনাকে বলি, অভিযোগ আর ধরেন ত্রুটি খোঁজা বেশ বেশ আমরা সহজ। পারদর্শী। কিন্তু যখন একটা জায়গায় থেকে আপনি দায়িত্ব পালন করবেন এবং সব সময় আপনি সঠিক শব্দটি আপনার মতো করে আরেকজন ব্যবহার করবে সেটা না। আপনারাও দেখবেন যে অনেক বক্তব্যে আমার কাছে মনে হয় যে না, খালিদ মুহিউদ্দিন ভাই এই শব্দটা ব্যবহার না করে এটা বললে আরো বেশি অবশ্যই প্রাসঙ্গিক হতো। অবশ্যই, কিন্তু অবশ্যই মুশকিল হলো আমি যে চেয়ারটায় বসে আছি সেটা আপনার চেয়ারের থেকে অনেক অনেক মানে 1000 গুণ অগুরুত্বপূর্ণ। সেই জন্য আপনার চেয়ারের দায়িত্ব আমার চেয়ারের থেকে 1000 বা 10,000 গুণ বেশি হইতে পারে আর কি, সেটা হচ্ছে আমার কথা। আমার মানে আমি তো আর কোনো দায়িত্বে নাই। যাই হোক, হাওয়েভার এটা নিশ্চয়ই আপনি এটাতে সচেতন আছেন। আমি একটু পলিটিক্সের মধ্যে আসি। আপনি ছাত্র রাজনীতি করেছেন, তারপরে খুবই মানে কি বলবো দলের রাজনীতি করছেন, তারপরে খুবই একটা সময়ের মধ্যে দিয়ে গেছেন যে সময়ের মধ্যে থেকে এই অনুষ্ঠান শুরুর আগে কথা হচ্ছিল যে আপনাকে জেলে যেতে হয়েছিল, আপনার বিরুদ্ধে মামলা হচ্ছিল হচ্ছে যে অনেক বেশি। সেই রাজনৈতিক জায়গায় আসি, সাংবিধানিকভাবে যাতে নির্বাচন হতে পারে সেই জন্য অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে মানে বঙ্গভবনে রাখার জন্য বিএনপি নানাভাবে ভূমিকা রেখেছিল, এটা রাষ্ট্রপতি নিজেই একটা সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু এখন যখন তিনি ইউনূস আমলে লাঞ্ছনা গঞ্চনা নিয়ে পত্রপত্রিকায় সাক্ষাৎকার দেন, তখন আপনাদের যিনি সরকার প্রধান আছেন জনাব তারেক রহমান যথাযথ সম্মান দিচ্ছেন, তার প্রেস উইং সক্রিয় করা হচ্ছে। মঙ্গলবার নয়া দিগন্ত পত্রিকা একটা শিরোনামা করেছে, শাহাবুদ্দিনকে আরও 1 বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি। আমাদের প্রশ্ন, আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতির প্রতি 24 অগাস্ট থেকেই বিএনপি এত আস্থা কি করে পেল, এবং বিএনপি যে তাকে রাখার ব্যাপারে, ক্ষমতায় রাখার ব্যাপারে শুধু সাহায্য করছে তাই না, বিএনপি তাকে এক ধরনের সেন্টারও করছিল। আমি যদি বলি যে বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ঘিরে প্রফেসর ইউনূসের সময় একটা প্যারালাল গভর্নমেন্টও সৃষ্টি করছিল, এটাকে খুব অন্যথা করা হবে? মানে এটার কিছু প্রমাণও আমরা দেখি, যে যেমন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন উপদেষ্টাকে আপনারা মন্ত্রী হিসাবে নিলেন, আরেকজন বড় কর্মকর্তাকেও আপনারা রেখে দিলেন, রাষ্ট্রপতি তো ছিলই আপনাদের। আপনারা কি একটা প্যারালাল গভর্নমেন্ট করে এই 1.5 বছর ছিলেন কিনা? মানে হাউ ডু এক্সপ্লেইন ইট পলিটিক্যালি? না, একেবারেই না। আমরা একটা সাংবিধানিক ধারা থাকুক সেটা আমরা চেয়েছি। প্রথমত হচ্ছে আপনি রাষ্ট্রপতি কেমন চান, এটা তো একটা প্রশ্ন, তাই না? আমাদের দেশে, বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রধান, নট সরকার প্রধান। রাষ্ট্রপতি নিরপেক্ষ থাকবে এটাই কিন্তু চাই। এখনো কিন্তু দাবি তাই যে রাষ্ট্রপতি রাষ্ট্রকে ধারণ করছেন কিনা সেটা একটা ব্যাপার। যে রাষ্ট্রপতি ধরেন সাংবিধানিকভাবে উনি নির্বাচিত হয়েছিলেন, দলের ছিলেন না, আমরা এভাবে রাষ্ট্রপতি দেখতে চাই। তিনি যখন 21-এর এই যে আন্দোলন সেটাকে ওন করলেন, ফ্যাসিবাদী সরকার ছিল সেটা যখন তিনি বললেন, স্বীকার করলেন, না না, সেটা তো আপনি জনগণ লিখে কর্তৃক দিয়েছেন, নির্বাচিত সরকার। সেটা তো আপনি লিখে দিয়েছেন, সেটা তো লিখে আচ্ছা, দিয়েছেন। যাই পড়েন, তিনি তো বলেছেন এবং ইউনূস সরকার শপথ নেয়নি, রাষ্ট্রপতির কাছে নিয়েছেন। এই যে এনসিপির 3 জন নেতা রাষ্ট্রপতির কাছে শপথ নেন নেই, নিয়েছেন। কারণ কি? কারণটা হচ্ছে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারটা চাচ্ছিলাম বা শপথ নিচ্ছিল সেটা সাংবিধানিক একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে থাকুক মিনিমাম, সেটা সবাই চাওয়াচ্ছিল। যার ফলে রাষ্ট্রপতি তাদেরকে শপথ নিয়েছেন, রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সহযোগিতা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তিনি কাজ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য ছিল সেটা বাস্তবায়নে তিনি সজাগ থেকেছেন, সক্রিয় থেকেছেন। তার মানে বাংলাদেশের মানুষ একটা দল নিরপেক্ষ সরকার চেয়েছিল এবং তা ফাংশন করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক সেটা চেয়েছিল। তার সাথে রাষ্ট্রপতি একমত থেকে সহযোগিতা করেছেন, কাজ করেছেন। তার মানে বাংলাদেশের ওই রাষ্ট্রপতি আওয়ামী লীগের সময় নির্বাচিত হলেও তিনি জন আকাঙ্ক্ষা ধারণ করেছেন, জনগণের প্রত্যাশার সাথে তিনি সাংঘর্ষিক কোনো সিদ্ধান্তে যাননি। বিদায় আমি তাকে দল নিরপেক্ষ রাষ্ট্রপতির সংজ্ঞায় যদি আপনি ফেলেন খুব বেশি অপরাধ হবে না। সেই জায়গা থেকে আমি বলছি, এই যে নির্বাচনটা তিনি চেয়েছেন, নির্বাচন হয়েছে, অন্তরায় তৈরি করেননি, জনগণের রায়ের ভিত্তিতে সরকার হয়েছে, সেই সরকার শপথ নিক, তিনি সেটা চেয়েছেন, সহযোগিতা করেছেন, এটা তো সবারই দাবি। আবার পার্লামেন্টে গিয়ে
তাকে ফ্যাসিবাদীকে ফ্যাসিবাদী বলেছেন, জুলাই যোদ্ধাদেরকে তিনি স্বীকৃতি দিয়েছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা জনগণের সরকার হয়েছে সেটা তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো নির্বাচন করতে সফল হয়েছে সেটা তিনি স্বীকার করেছেন। তো এটা তো জনগণেরই এই ভূমিকা চায় একটা দল নিরপেক্ষ রাষ্ট্রপতির কাছ থেকে। সেখানে কোনো ব্যত্যয় যিনি ঘটাচ্ছেন না তাকে আমি একটা দল নিরপেক্ষ রাষ্ট্রপতি বলতে পারি। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে নির্বাচিত হয়েছিল, আওয়ামী লীগের সংসদ সদস্যদের ভোটে, ঠিক আছে, সাংবিধানিকভাবে তাই ছিল। কিন্তু তার যে রোলটা যদি আপনি দেখেন তাহলে একজন রাষ্ট্রের প্রধান হিসাবে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে, জনগণের ডিমান্ড ধারণ করে যেভাবে ফাংশন করা দরকার তিনি যেহেতু তা করছেন, তার মানে তিনি তো একজন দল নিরপেক্ষ রাষ্ট্রপতি হতেই থাকতেই পারেন কিছু দিনের জন্য। রবিউল ভাই, আপনি কিন্তু একদম যতগুলি কথা বলছেন প্রত্যেকটা একদম 100% ঠিক, কিন্তু যেই কথাগুলি বলেন নাই সেইটার দিকে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেইটা হলো 2026-এর 17 ফেব্রুয়ারির পর থেকে উনি যা যা করছেন সেগুলির কথা আপনি বলছেন, সেটা একদম ঠিক, কিন্তু এইটা তো স্পষ্ট 2024-এর 5 আগস্টের পর উনি রাষ্ট্রপ্রধান হিসেবে সরকার প্রধানের কথা না শুনে শুনছেন বিএনপির কথা। এটা কিরকম? উনি তো স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস উনার কথা শুনেন নাই, উনিও ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনেন নাই, তাই না? মানে এইটা তো একটা সাংঘাতিক বিপজ্জনক অবস্থায় আমরা ছিলাম। না 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 না, আপনি এভাবে না বলে এভাবে একটু বলেন না। তিনি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণের কথা শুনছেন। জনগণের আকাঙ্ক্ষা ধারণ করার ক্ষমতা তো তার নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হইল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার কিভাবে দূরত্ব হয়েছে, কিভাবে তারকে অপাঙ্ক্তেয় করা হয়েছে, সেই কথা এসে তিনি আবার বলতেছেন, এবং বিএনপি আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখছে সেটাও তিনি বলতেছেন। এই দল আপনি নিরপেক্ষ রাষ্ট্রপতি চাইছেন, আর অন্তর্বর্তীকালীন সরকারের সব ডিজায়ারটা তার জন্য অবধারিত, এভাবে কি আপনি ভাবতে পারেন কিনা? আমি আপনাকে একটু প্রশ্ন করি। না, পারি না। রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের প্রধান হন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সব আদেশ নির্দেশ তার জন্য শিরোধার্য, এভাবে যদি আপনি ভাবেন তাহলে কি সেটা কি না? ঠিক আছে, শিরোধার্য না হইলে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বাদ দিতে পারতেন, যেহেতু তিনি সরকার প্রধান ছিলেন। বিএনপি তাকে কেমনে টিকায় রাখলো? আপনার কাছে কি মনে হয় আপনি আমাকে এটা বলবেন? তাকে কেমনে টিকায় রাখলো? আপনি মানে লেট আস নো যে বিএনপি রাষ্ট্রপতিকে কেমনে টিকায় রাখছে। আচ্ছা মহিউদ্দিন সাহেব, আপনি কি এটা বলতে পারেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দিতে পারেন? আপনি এটা বলতে পারেন? কিসের ভিত্তিতে পারে? আপনি যে ভিত্তিতে সংবিধানে না থাকা সত্ত্বেও একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা শপথ নিল, সেই একই ভিত্তিতে পারতো। ওনারা 106-তে যাইতো। প্লিজ আমি একটু বলি। আপনি আইনের ছাত্র, আমি জানি ছাত্র। বলেন। আমি আপনাকে বলি, একটা অন্তর্বর্তীকালীন সরকারের মূল ফ্লেভারটাই ছিল সে একটা দল নিরপেক্ষ অবস্থান নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করবে, কিছু প্রয়োজনীয় সংস্কার দরকার সেটা সে করবে, এবং সেক্ষেত্রে তার রাষ্ট্রপতির সহায়তা লাগবে, বিশেষ করে অর্ডিন্যান্সগুলি জারি করতে অথবা বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে। রাষ্ট্রপতি সেখানে সহযোগিতা করেছেন। ইউনূস সাহেবের কিন্তু একটিও অর্ডিন্যান্স নাই যেটা রাষ্ট্রপতি মহোদয় ফেরত দিয়ে দিয়েছেন, সেরকম কিন্তু নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার কিছু বিচার করবেন, সংস্কার করবেন, নির্বাচন করবেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের কমিটমেন্ট ছিল, তারা বারবার বলেছেন। সেখানে রাষ্ট্রপতি সহায়ক হিসেবে কাজ করেছেন। আমরা প্রধান উপদেষ্টার সাথে তার এই তিনটি কাজ করার ক্ষেত্রে কোনো বিরোধ, অন্তরায় এবং রাষ্ট্রপতির ডিজায়ার চূড়ান্ত তিনি অন্তর্বর্তী সরকারকে বাধ্য করছেন এরকম দেখিনি। আমরা পক্ষান্তরে এরকমও দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তার মতো করে, যেটা তার ম্যান্ডেট না, যেটা তার এখতিয়ার না, সেভাবেও কাজ করার চেষ্টা করেছেন। আমাকে যদি এটা বলতে বলেন, দিন শেষে যেটা হয়েছে, রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সবাই সফল হয়েছে, একটা ভালো নির্বাচন করতে পেরেছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হয়েছে, এবং জনগণের একটা অবাধ ভোটের আয়োজন করে জনগণের কাছে দায়বদ্ধ একটা পার্লামেন্ট এবং সংসদ করতে পেরেছে, যার ফলে আমি সবাইকেই এখানে সফল দেখতে চাচ্ছি। আমি এখানে বিরোধ দেখতে চাচ্ছি না, প্রতিহিংসা দেখতে চাচ্ছি না, এবং ইগোয়েস্টিক কোনো দ্বন্দ্ব দেখতে চাচ্ছি না। অ্যাবসলিউটলি ফাইন। রবিউল, আমি এইটা নিয়ে আর বেশি কথা বলবো না। আমার যদি কখনো সুযোগ হয় তাহলে আমি জনাব সালাউদ্দিন আহমেদকে বা আমাদের বর্তমান আইনমন্ত্রীকে বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে আমি এটা জানতে চেষ্টা করব, যে আবারও আমি প্রশ্নটা করি যে উনি কিন্তু স্পষ্ট বলছেন যে এমন অনেক সময় ছিল যে তারা আসলে আমাকে পদ থেকে, আমি যাতে পদে না থাকতে পারি সেই ব্যবস্থা করতেছিল, সেই সময় বিএনপি আমাকে অনেক সমর্থন করছে। বিএনপি তাকে সাহায্যটা কিভাবে করলো এইটা আমি বুঝতে চেষ্টা করতেছি। না, বিএনপি যেটা করেছে, আমার যেটা ধারণা হচ্ছে যে বিএনপি জন আকাঙ্ক্ষা ধারণ করে প্রেসার করছে যে শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি রাখতে হবে।
না, সে বিষয়টা এরকম না। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, দায়বদ্ধ রাজনৈতিক দল জনগণের কাছে। তারা চেয়েছে সাংবিধানিক যে প্রক্রিয়াটা আছে সেই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে যেহেতু আমরা জনগণের লক্ষ্যে পৌঁছাতে পারছি, সেখানে কোনো বিচ্যুতি ব্যত্যয় ঘটিয়ে নতুন করে কোনো সংকট যাতে তৈরি না হয়, যাতে অরাজনৈতিক শক্তি বা আধিপত্যবাদী শক্তি এখানে একটা কর্তৃত্ব নতুন করে প্রতিষ্ঠিত করতে না পারে, সেই সুযোগ যাতে সৃষ্টি না হয়, সেই জন্য ন্যায্যতার পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপির অবস্থান নেওয়াটাই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আচ্ছা ঠিক আছে, দায়িত্বশীল দল হিসেবে। আচ্ছা এই সিরিজের শেষ প্রশ্ন রবিউল ভাই, আপনাকে এটা জানা আছে যে প্রথম যখন 5 আগস্টের পরে সরকার গঠন করা হয়েছিল তখন কি আসলে বিএনপিকে প্রস্তাব করা হয়েছিল যে বিএনপি আইসা সে সরকারে মানে যোগ দিক বা বিএনপির সহ একটা জাতীয় সরকার হোক? না, আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি একটি রাজনৈতিক দল, সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। সে কোনো ইন্টারিম সরকারের হতে চায় না, পারে না, এটা ন্যায্য না। তারেক সাহেব না থাকলো, আমরা চাই তারেক সাহেব না থাকলো, যেই থাকুক, একটা দলের আবরণে অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত না। একটা দল নিরপেক্ষ সরকার হওয়া উচিত, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার দল নির্ভর হবে, এটাই আমাদের চাওয়া। আমরা নির্বাচিত সরকার হতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে চাই। আমরা রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের রাইট। আমরা টেম্পোরারি কোন সরকারের অংশ একটা রাজনৈতিক দল হতে পারে না, অন্য রাজনৈতিক দল হতে পারে না। সেই জায়গা থেকে এটা আমাদের স্থান পরিষ্কার। আচ্ছা, আপনারা জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলছিলেন রবিউল ভাই, মানে তখন কিন্তু এই কথা বলেন নাই যে আগে গণভোট সংসদ ও সংবিধানের অনুমোদন করতে হবে। জুলাই সনদে আপনারা সই করছেন, সই করার সময় আপনারা বলেন নাই আগে সংসদে এটা পাশ করাতে হবে। সংসদ ও সংবিধানের কথা বলে আপনারা সংবিধানের সংস্কার পরিষদ কোর্ট করতেছে আমি আটকে রাখছেন। এই অবস্থায় জামাত এনসিপি যদি সন্দেহ করে যে বিএনপি সরকার শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করবে না, এবং সেই সন্দেহের প্রতি যদি আমি আস্থা রাখি, আমি খালেদ মহিউদ্দিন, যে আসলে বিএনপি করবে না, এই পুরনো বন্দোবস্তেই দেশ চালাবে, তো তাদের সন্দেহ আমাদের সন্দেহ এবং ওদের প্রতিবাদ, আমি তার প্রতিবাদ করতে পারবো না, আমার সন্দেহটা থাকলো, এইটা যৌক্তিক মনে করেন কিনা আপনি? মনে করি না, তবে সন্দেহ তো মানুষের একটা রাইট। জি, এটা আপনার অধিকার, জি করতেই পারেন। জি, আপনার মতো হচ্ছে না এটা ভেবে আপনি প্রতিবাদ করতে পারেন, এটা আপনার রাইট। জি, কিন্তু আমি যেখানে বলতে চাই, জুলাই সনদ বিএনপি যা সই করেছে তা বাস্তবায়ন করবার জন্য জনগণের কাছে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। অক্ষরে অক্ষরে সই করা জুলাই সনদের বাস্তবায়ন বিএনপি করবে, এক। নাম্বার 2 হচ্ছে জুলাই গণভোটে যে সংবিধান সংস্কার পরিষদ করা হয়েছে তার জন্য গণভোটটা হয়নি। যে জাতীয় নির্বাচনটা হয়েছে জনগণের একটা মেম্বার অফ পার্লামেন্ট করার জন্য ভোট হয়েছে, দুটো ব্যালটে ভোট হয়নি। যে আপনি একটা মেম্বার অফ পার্লামেন্ট আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। আমরা ভোট করেছি কিসের? নির্বাচন কমিশন দুটি ভোট করতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। পার্লামেন্টে ব্যালটটা হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার। আমাকে কিন্তু ওখানে ব্যালট ছিল না যে আমি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছি। জনগণ আমাকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত করেছে, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নিয়েছি। আমি সংবিধান সংস্কার পরিষদের হয়ে শপথ নেওয়ার ম্যান্ডেট। আপনি জানতেন কিনা যে আপনাকে দুইটা শপথ নিতে হবে? আপনি জানতেন কিনা যে আপনি দুইটা শপথ নিতে হবে? আমি শেষ করি, এটা লেখা ছিল কিন্তু। যদি সংবিধান সংস্কার হয়, সেখানে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের যেটা আছে সেটা যদি আমরা সংবিধানের সংস্কার করি, ডেফিনেটলি পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হয়ে শপথ নেওয়া যেতে পারে। বিএনপি কিন্তু বলেনি যে সংবিধান সংস্কার পরিষদে সদস্য হিসেবে আমরা শপথ নিব না। যে নির্বাচনটা হয়েছে আমরা প্লিজ, যে নির্বাচনটা হয়েছে সেটা আমরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমরা সেই জন্য সংসদ সদস্য হিসেবে এই মুহূর্তে সংবিধান অনুসারে যে শপথ নেওয়া দরকার সেটি নিয়েছি। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারি বা মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে, সেটা কিন্তু সঠিক না বিধায় সাংবিধানিক ওইখানে এই শপথের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বৈধতা নেই, যার জন্য আমরা সেটা নেইনি। তবে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমরা সংসদে আলোচনা করে শপথ নেওয়ার ক্ষেত্রে যদি সংবিধান সংস্কার হয়, ডেফিনেটলি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া গেলেও যেতে পারে। কিউরিওসিটি, একই দিনে দুইটা শপথ নেয়ার কথা
আপনারা আগে জানতেন কিনা, যেটা অক্টোবরে অধ্যাদেশ জারি করা হয়েছিল, আপনারা না, জানতেন? জানার তো বিষয় না, এটা বৈধ কিনা, এইভাবে আমাকে জনগণ নির্বাচিত তখন তো করেছে কিনা, বৈধতার প্রশ্ন প্রশ্ন সেই তুলেন জায়গায়। নাই, তখন তো বৈধতার প্রশ্ন না, তুলেন না। নাই রবিউল ভাই। না, আমার কথাটা আপনি জানতেন কিনা বৈধতার সেটা আমাকে প্রশ্ন- বলেন। দ্বিতীয় প্রশ্ন পরে, না। বৈধতার প্রশ্ন আপনি তো পাশ করার পরে বলতেছেন, মানে আপনাদের তো এই ভয় হয়তো ছিল যে এগুলি নিয়ে বৈধতার প্রশ্ন তুললে ইলেকশনটাই হবে না, তাই তো? না, ইলেকশন জনগণের দাবি, ইলেকশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই, না অন্তর্বর্তীকালীন সরকার, না হচ্ছে রাজনীতিবিদদের। একটা নির্বাচিত সরকার রাষ্ট্রে থাকা বাঞ্ছনীয় এবং রাষ্ট্রের এটা অধিকার, আর জনগণের হচ্ছে ভোটের অধিকার। জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচিত করেছে, সংসদ সদস্য নির্বাচিত করেছে, সার্বভৌম ক্ষমতা দিয়েছে সংসদকে, অর্থাৎ জনগণের। আর আমরা যে জুলাই সনদে সই করেছি তার প্রতি জনগণ আস্থা রেখে ব্রুট মেজরিটি আমাদেরকে দিয়েছে। Okay. অর্থাৎ আমাদের এই সংসদে জনগণের হয়ে ফাংশন করার সার্বভৌম ক্ষমতা রয়েছে, সেহেতু নিশ্চয়ই, আমি আবারও বলি, জুলাই সনদ বাস্তবায়ন করবার যেটা আমরা সই করেছি সেটা আমাদের অঙ্গীকার, আমরা তা করব। কিন্তু সেটার মানে এই নয় যে আপনার মানে একটা দাবি যেটা আমরা সই করিনি, এবং এই সংবিধান সংস্কার পরিষদের কোনো অংশটাই আমাদের জুলাই সনদে ছিল না, অথবা আমরা ওটা সই করিনি। এখন আমরা সংসদে যাব, আলোচনা করব, মেম্বার অফ পার্লামেন্টে যদি মনে করে ইয়েস ওটারও প্রয়োজন আছে, তখন আমরা যদি মেজরিটির ভিত্তিতে অথবা 2/3 মেজরিটির ভিত্তিতে ওই অংশটা সংবিধানে কারেকশন করা হয়, ডেফিনেটলি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়ে তারপর সেটা বাস্তবায়ন করা যাবে। আমরা না করছি না তো, আমরা বলছি না তো শপথ নিব না। আমরা সাংবিধানিক ধারাটা অব্যাহত রাখতে চাইছি, এটা খুবই জরুরি, এবং এটা রাখার জন্য জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। অতএব সংসদে আলোচনা হবে, ডেফিনেটলি বিরোধী দলের বন্ধুরা যারা আছেন তাদের একটা আবেগ আছে, আমাদেরও আবেগ আছে, আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা পরিবর্তন চাই, সাংবিধানিক অনেকগুলি সংস্কার করার প্রয়োজন হচ্ছে, এটা আমরা অনুধাবন করি, কিন্তু কি প্রক্রিয়া হবে, জনগণ যেহেতু ম্যান্ডেট দিয়েছে, আলোচনা করে যেটা রাষ্ট্রের জন্য কল্যাণ, রাজনীতির জন্য কল্যাণ, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন, ডেফিনেটলি বিএনপি তাই করবে। রবিউল ভাই, পরের প্রসঙ্গ, এই প্রসঙ্গ নিয়ে আপনি শুধু মনে রাখেন যে আপনার সঙ্গে আমার আবার কথা হবে। আমি 1-2 মাস পরে যদি বাংলাদেশে আসি, আমি ঠিক এই প্রসঙ্গ নিয়ে আপনাকে আবার আমি কথা বলতে চাইবো, ক্যামেরার বাইরে বা ক্যামেরার সামনে, যখনই আমার সুযোগ হয়। পরের প্রসঙ্গে আসি। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় গত 1.5 বছর ধরে স্থানীয় সরকারে এক ধরনের অচল অবস্থা রয়েছে, যেটা আপনি জানেন। বিএনপি সরকারে এসে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগ্রহ দেখা দিয়েছিল, কিন্তু এখন সিটি কর্পোরেশন, জেলা কর্পোরেশন এমন নানা জায়গায় সরকার বিএনপি নেতাদের নিয়োগ দিচ্ছে। এসব নিয়োগ নিয়ে সোমবার বিবিসি বাংলার একটা প্রতিবেদনের শিরোনাম ছিল, সিটিএ জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো কিনা। আপনার মন্তব্য জানতে চাই। শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দর্শকরা যারা জানেন তারা জানেন, 6 সিটি কর্পোরেশন ধারাবাহিকতায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লাতেও বিএনপি নেতাদের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। আচ্ছা, একটি নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি যারা আছেন, তারা নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত কার্যক্রম সচল রাখার জন্য, সরকারের ইনিশিয়েটিভগুলি বাস্তবায়ন করবার জন্য প্রশাসক দরকার। এটা একটা বৈধ প্রক্রিয়া, প্রশাসক আছে, নিয়োগ দেওয়া যায়, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সেইটা গুরুত্বটা অনুধাবন করেই এই প্রশাসক নিয়োগ দিচ্ছে, এটা ন্যায্য। প্রশ্নটা হচ্ছে দলীয় বিবেচনায় কেন নিয়োগ দেওয়া হচ্ছে। এখন বিএনপি সরকারে আছে, তার যে ম্যান্ডেট, অর্থাৎ জনগণের কাছে তার যে ইশতেহার, তা বাস্তবায়ন করবার জন্য ডেফিনেটলি এটা দল হিসাবে ওখানকার যোগ্য লোক যিনি আছেন, উপযুক্ত লোক যিনি আছেন, তাকে প্রশাসক নেওয়া যেতে পারে বা নিয়োগ দেওয়া যেতে পারে। যেহেতু প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই, ক্ষমতাসীন দল যিনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন, আপনারা ইলেকশনগুলি করবেন না, মানে কি বলে, মানে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে করা হবে, দ্রুততম সময়ের মধ্যে করা হবে। আপনি এটাও জানেন যে আপাতত কিছু পোস্ট দেওয়া হলো, ডেফিনেটলি আপাতত এটা তো আর স্থায়ী সমাধান না, অল্প সময়ের জন্য এটা হয়তো কার্যকর থাকবে। আপনি নিশ্চয়ই ডেফিনেটলি জানেন যে আমেরিকাতে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে প্রায় 42,000 পদ আছে, সেখানে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়। একটাই কারণ, সেটা তো স্পয়লার সিস্টেমে রিপাবলিকানরা আসে প্রেসিডেন্ট। কারণটা কি? কারণটা হচ্ছে দায় যেহেতু আমাকে নিতে হবে, রাষ্ট্র ব্যবস্থাপনায় যেহেতু আমাকে জবাবদিহি থাকতে হবে, আমাকে যেহেতু আমার ইশতেহার পূরণ করতে হবে, অতএব আমার লোককে রেখে আমি এই দায়িত্বটা আস্থাভাজন লোককে রেখে সম্পূর্ণ করতে চাই। এটা কিন্তু একটা রাজনৈতিক দলের অধিকার থাকে। তবে আমি আপনার সাথে ওই জায়গায় একমত যে দলীয় বিবেচনায় দীর্ঘদিন ধরে এই সমস্ত প্রতিষ্ঠান নিয়োগ হলে গণতন্ত্র, জনগণের পছন্দ করার অধিকার, জনগণের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার খর্ব হয়, সেটা কাম্য হবে না। বিএনপি সজাগ আছে, অল্প সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। রবিউল ভাই, আমি শুধু এমনি একটু মাঝখানে একটু
জানতে চাই আর কি, আপনি কি আমলাদের ক্ষেত্রে, যেমন আপনার সেক্রেটারি এবং এডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি যারা আছেন, তাদেরকে কি আপনি আসলে যথেষ্ট বিএনপি মাইন্ডেড কিনা, আপনার সাথে একবারে চলবে কিনা, ওরকম লোকই নিয়োগ দিচ্ছেন যাতে জামায়াত আওয়ামী লীগ না হয়, শুধু বিএনপির লোক, ওরকম? না, না এটা কি আমি খুঁজে বের করতে মন্ত্রণালয়ের পারছেন? দায়িত্ব নেওয়ার না, আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর হ্যাঁ। যারা ওই মন্ত্রণালয়ে ছিলেন তাদের সবাইকে নিয়ে কাজ করছি। এখনো পর্যন্ত কোন একজন অফিসার পর্যন্ত চেঞ্জ হয়নি আমার মন্ত্রণালয়ে। 4 জন সচিব আছেন 4টা মন্ত্রণালয়ে, তারা কাজ করছেন, ওনাদের নিয়ে কাজ করছে। আমাকে যদি বলেন আমি কেমন বোধ করছি, আমার কাছে এখনো পর্যন্ত যারা দায়িত্ব পালন করছে, আমার এই মন্ত্রণালয়ের সচিব অথবা এডিশনাল সেক্রেটারি যে যেখানে আছে, এখনো পর্যন্ত আমি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছি বিধায় আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হয়নি কেউ অসহযোগিতা করছে, কারো যোগ্যতায় ঘাটতি আছে, আন্তরিকতায় ঘাটতি আছে, অথবা তারা যে পরিবর্তন আমরা চাচ্ছি মন্ত্রণালয়গুলিতে মানুষের হয়ে কাজ করবার জন্য, সেখানে কোনো প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত আমি দেখছি না। যদিও আমার মানে কাজ করার সময়টা অনেক কম, 1 মাসের কাছাকাছি, এখনো পর্যন্ত বড় কোনো পরিবর্তন দরকার, অসহযোগিতা করছে এরকম আমি মনে করছি না। কাজ করতে পারছি, সময় বলে দেবে যে না এই সহযোগিতাটা কতটুকু পাচ্ছি, অথবা কাজ করার পরিধি বাড়ানোর জন্য আরো কোনো যোগ্য লোক প্রয়োজন আছে কিনা, এখনো পর্যন্ত সেই প্রয়োজনটা আমি উপলব্ধি করতে পারিনি। পার্টির ডিসিশনের জায়গা থেকে আপনি এটা জানেন নাকি রুল ভাই, এটা আলোচনা হয়েছে কিনা, মানে যাদেরকে প্রশাসক নিয়োগ দিয়েছে তারাই কি আসলে মেয়র পদে বা উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন? মানে আমি একদম সরলভাবে বলি, দক্ষিণ ঢাকায় সালাম ভাই আছেন, তো সালাম ভাই কি আসলে দক্ষিণ ঢাকার মেয়র পদে লড়বেন? বা আমি তো মনে করছি না, এই কারণে আমি তো মনে করছি না, এই কারণে প্রশাসক যিনি আছেন তিনি প্রশাসকেরই দায়িত্ব পালন করছেন। মেয়র অথবা ধরেন জেলা পরিষদে যেগুলি হয়েছে অথবা পৌরসভায় যা হবে, সেগুলি ওই সময় চিন্তা করে আলাদা মনোনয়ন হবে, এবং যোগ্যতা বিবেচনা করে যিনি নির্বাচিত হওয়ার জন্য যার জনপ্রিয়তা আছেন, যার পক্ষে জনমত যাবে, যিনি যোগ্য, হ্যাঁ, তাকে সেটাকেই বিবেচনা করা হবে। কিন্তু প্রশাসক হয়েছেন বিদায় ওই ক্ষেত্রে নমিনেশন পাবেন না এরকম যেহেতু কোনো বাধা নেই, অথবা এর মধ্যে থেকে 2-4 জন অথবা অনেকে ওই যোগ্যতার প্রমাণে সিলেক্টেড হতে পারেন। আবার সবাই যারা প্রশাসক আছেন তারাই কেবলমাত্র হবেন সেরকম আমি মনে করছি না। তবে একটা যোগ্যতা বিবেচনা করে উইন করতে পারেন, বিজয়ী হতে পারেন, জনগণ তাদেরকে ভোট দেবে, এটাই আমাদের কাছে প্রাধান্য পাবে বলে আমি মনে করছি। ভারতীয় আধিপত্যবাদ গত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি উচ্চারিত একটা শব্দ। সেই ভারতের সাথে সম্পর্ক কি করবে না করবে সেটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো এক এক সময় এক এক রকম জায়গায় যায়। আওয়ামী লীগের সময় বাংলাদেশে যেরকম একটা নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল, অনেকে বলেছিলেন যে সে তার থেকে বের হয়ে আসতে হবে, কিন্তু সেটার একটা এক্সট্রিম রূপ আমরা এরকম পলিটিক্সে শুনি যে ভারত বর্জন বা ভারতের পণ্য বর্জন, কিন্তু এখন আমরা আবার দেখলাম যে ভারতের কাছ থেকে আমাদের বাড়তি ডিজেল যেটা আমাদেরকে চাইতে হচ্ছে। এই পুরো ব্যাপারটাকে আসলে বিএনপি কিভাবে দেখে যে আমরা এই সব উদ্বেগের মধ্যে আমরা ভারত থেকে 5000 মেট্রিক টন ডিজেল আসতে দেখলাম? এই ভারত বর্জনের রাজনীতি বা ভারতের সাথে তো আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক আছে। ভারত একটা আধিপত্যবাদী চিন্তা অন্তর্বর্তীকালীন সরকারের সময় না, আপনার ফ্যাসিবাদী সরকারের সময় করেছে, রাইট? এটা তো ঠিক আছে। তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কটাকে যতটা গুরুত্ব দিয়েছে তার চেয়ে একটি দলের সাথে সম্পর্ককে গুরুত্ব দিয়েছে, এবং তারা এও বলেছে ওই সরকারটি তাদের পারপাস যেভাবে বলেছে সেভাবে সার্ভ করেছে, এবং ওই সরকারও বলেছিল যে ভারতকে তারা যা দিয়েছে তা যাতে তারা কোনদিন ভারত বলতে পারবে না। আমরা এরকম নতজানু পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্ক চাই না। আমরা ভারতের সাথে সম্পর্কটা চাই সে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সমমর্যাদার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে এবং পারস্পরিক স্বার্থে। যদি সেক্ষেত্রে ভারত তাদের ওই নীতি পরিবর্তন করে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চায় এবং নির্বাচিত সরকারের সাথে উভয় পক্ষের অধিকার নিয়ে যদি সম্পর্ক রাখতে চায়, ডেফিনেটলি বিএনপির সেই জায়গায় দ্বিপক্ষীয় সম্পর্ক অথবা বহুপক্ষীয় সম্পর্কর গুরুত্ব পেতে পারে। কিন্তু মনে রাখা দরকার, বিএনপি শুধু কথায় ভারত বিরোধী রাজনীতি করেনি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি অতীতেও সবসময় সজাগ ছিল, সক্রিয় থেকেছে, দেশের স্বার্থে বার্গেনিং করেছে। নট অনলি ভারত, পৃথিবীর কোন আধিপত্যবাদী শক্তির সাথে বিএনপি কখনো আতাত করে চলিনি। আপনি বলতে পারবেন না ভারত, চীন, আমেরিকা কারোর সাথে বিএনপির কোনো বিশেষ শত্রুতা আতাত করে না, অন্য কোন রাষ্ট্রের বিশেষ পারপাস। অনেক সময় একটু সফটার, আমি জানি না যে এবার যে ইরানকে আক্রমণ করলো আমেরিকা এবং ইসরায়েল, সেখানে বাংলাদেশের যে অবস্থান সেটা আসলে খুব নৈক বা নৈয়ায়িক ছিল কিনা আমি ঠিক আমি জানি না। আমি মনে করছি না, এটা আমার কাছে মনে হয় না খুব ন্যায়ভিত্তিক হয়েছে।
জি। না, আমি আপনাকে যেটি আমরা বলি, আমরা পারস্পরিক সম্পর্কটা, আমি একটু বলে রাখি, সম্পর্কটা কিন্তু জামায়াতে দেখতে চাই। ইসলামের জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের যে অবস্থান সেটাকে আমি নয় এক মনে করি না, ওইটা আরেকটু সফটার ছিল, সরকারের চেয়েও না, না, সফটার ছিল জামায়াতে ইসলামের অবস্থান। আচ্ছা, আমি এটা তুলনা করতে চাইছি না। আমরা তুলনা করতে, বৈশ্বিক যে বিষয়গুলি আছে সেখানে বহুপক্ষীয় স্বার্থ থাকে। আমরা সবসময় প্রাধান্য দিতে চাই আমার দেশের স্বার্থ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে কি? জাতীয়তাবাদ মানে হচ্ছে সবার আগে আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বলেছি আমরা প্রত্যেকটা ঘটনায় বিবেচনা করতে চাই প্রথম হচ্ছে আমাদের দেশের অবস্থান, স্বার্থ এবং আমাদের দেশের হচ্ছে যেটাকে বলা হয় প্রাপ্তি। পাশাপাশি হচ্ছে আমাদের বন্ধুপ্রতিম যে দেশগুলি আছে যাদেরকে আমরা সবসময় আমাদের সহযোগী হিসাবে, আমাদের ন্যায্যতার পক্ষে যারা অবস্থান নেয়, তারপর হচ্ছে তাদের বিষয়টা। গ্লোবাল ভিলেজের সব বিষয়ে কনসার্ন হওয়ার মতো রাষ্ট্র বাংলাদেশ বলে আমরা মনে করছি না। আমরা মনে করি যে অনেক কনফ্লিক্ট আছে যেগুলি তাই পক্ষে বিপক্ষে জোরালো কোনো অবস্থান নেওয়া আমাদের সাথে কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা ওইখানেই সজাগ থাকি, সরব থাকি, ওইখানেই আমরা বার্গেনিং করি, ওইখানেই আমাদের উপস্থিতি জানান দেই যেখানে বাংলাদেশের মানুষের স্বার্থ আছে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিষয় আছে। সেই জায়গা থেকে বিএনপির পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে, এক্ষেত্রেও তারই সেটাই প্রাধান্য পেয়েছে। শেষ প্রশ্ন, আপনি ঢাকা 10 আসনের সংসদ সদস্য, আপনার এলাকায় পড়েছে, মানে আপনার সংসদীয় এলাকায় পড়েছে ধানমন্ডি 32 নম্বর সড়ক। 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি এখন ধ্বংসস্তূপ, ভগ্নস্তূপ। এই বাড়িটি কি এভাবেই থাকবে কিনা? কেউ এই বাড়ি দেখতে এলে, শেখ মুজিবকে সম্মান জানালে তাকে কি এখন গ্রেপ্তার করা হবে? তার বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়া হবে? কেউ যদি বাড়িটি আবার ভাঙতে আসে তাদেরকে কি সরকার পৃষ্ঠপোষকতা দিবে? বা ধরেন আপনাদের দলের একজন ওই কেন এখানে কি জানি এটা কি আসবে, এক্সকেভেটর কেন দ্রুত আসতেছে না সেই ব্যাপারে একটা স্ট্যাটাস দিবে, মানে কি আসলে ইয়াটা কি? না, না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষুব্ধ জনতা, আপনি এটা জানেন, এটা তো অস্বীকার করবেন না যে একটা ক্ষুব্ধ জনগোষ্ঠী, বাংলাদেশের অধিকাংশ মানুষ ক্ষুব্ধ ছিল যে অত্যাচার নির্যাতন ছিল, তার শিকার হয়েছে অলক অফ পিপল। অর্থাৎ সেখানে এই ধরনের একটা পরিস্থিতি জনগণ তৈরি করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার তখন ওই পরিস্থিতিতে যা করণীয় তারা করেছে, সে দায় তাদের, সে সফলতাও তাদের, ব্যর্থতাও তাদের। বিএনপি একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। আমি অপরাধ যেগুলি ঘটেছে, রাষ্ট্রে যে নৈরাজ্য ঘটেছে, যে দমন হয়েছে, যে গণহত্যা হয়েছে, যে গণতন্ত্র হত্যা হয়েছে, যে মানবাধিকার বিরোধী অপরাধ হয়েছে, ডেফিনেটলি তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। রাজনীতির জায়গায় যেহেতু আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের যে সমস্ত মুভমেন্ট ছিল সেটা এখনো আপনার জনগণ কর্তৃক স্বীকৃত না, এবং জনগণ তার বিরুদ্ধে সজাগ রয়েছে, সরব রয়েছে। জনগণ যেখানে সজাগ এবং সরব থাকে, নির্বাচিত দল হিসেবে সেটাকে ধারণ করা কিন্তু বিএনপির একটা দায়িত্ব। ডেফিনেটলি আগামীতে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের এই অপরাধগুলি, চিহ্নিত অপরাধগুলি এবং অপরাধগুলি যারা করেছে তাদের বিচার যেটা চলমান আছে সেটা কিভাবে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে বিএনপি নিশ্চয়ই সজাগ আছে, সক্রিয় আছে। ডেফিনেটলি একটা জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে, দায়বদ্ধ রাজনৈতিক দল হিসেবে বহুদলীয় গণতন্ত্র যেহেতু বিএনপি পছন্দ করে এবং এটা তার অঙ্গীকার, অতীতেও করেছে, এখনো করেছে। আমরা কোনো রাজনৈতিক দলকে, আপনি জানেন যে ঢালাও ভাবে তার বিচার হবে, নির্দিষ্ট টাইমের জন্য তাকে ট্রায়াল ফেস করে রাজনীতি করতে হবে তার পক্ষে, কিন্তু ঢালাও ভাবে মানে রাজনৈতিক বৈরিতা, রাজনৈতিক ওটা একেবারে সৌহার্দ্য নষ্ট করার পক্ষে ঢালাও ভাবে আমরা না। আমরা সকলের সহ অবস্থানে বিশ্বাস করি, সব রাজনৈতিক দলের অধিকারে বিশ্বাস করি, তবে তাদের বিচার হওয়া উচিত যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, যুক্ত ছিল। আমরা ওই নীতিতে এগোবো। তাতে আমার মনে হয় যে আপনার মধ্যে যে শঙ্কা আছে তা অতি তাড়াতাড়ি দূরীভূত হবে।